আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর নিয়মিত আয়োজন মনোসংলাপের 60তম পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয় সুষম খাদ্য ও খাদ্যাভ্যাস, পারিবারিক শান্তি ও স্থিতিশীলতার রক্ষা কবচ। আমাদের সাথে আজকে আলোচনায় থাকবেন মাহসিনা মমতাজ মারিয়া, এডুকেশন কনসালটেন্ট ও টিচার্স ট্রেনার, এবং ডাক্তার শারমিন বানু আনাম, ফ্যামিলি মেডিসিন ইউএসএ। অতিথিরা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অতিথি এবং দর্শকদেরকে সালাম জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা ওয়ালাইকুম সবাই? আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনারা কেমন আছেন? জি ভালো। দর্শকদের জন্য বলে নিতে চাই আগে থেকেই যে আমাদের প্রোগ্রামে তো আপনারা জানেনই, অ্যাকর্ডিং টু দ্য সেট অফ আওয়ার প্রোগ্রাম আপনারা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসতে পারবেন। আজকে আমাদের যে প্রোগ্রামের বিষয়টা আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যামিলির সাথে খুবই রিলেটেবল, ফ্যামিলি ম্যানেজমেন্টের সাথে খুবই রিলেটেবল একটা টপিক। প্রথমেই মাসিনা ম্যামের কাছে চলে যেতে চাই আজকের প্রোগ্রাম এবং দর্শকদের জন্য কিছু শুরু কথা রাখার অনুরোধ রাখছি। জি ম্যাম। আসসালামু আলাইকুম নাসিবা, আসসালামু আলাইকুম শারমিন আপা, এবং যারা আমাদেরকে আজকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। আমরা আজকে বরাবরের মতনই একাডেমি 21-এ সবসময় আমরা খুব লাইফ ওরিয়েন্টেড, রিয়েল লাইফ ওরিয়েন্টেড টপিকগুলো নিয়ে আলোচনায় বসি। আমরা নিজেরা আলোচনা করি এবং আপনাদের যে প্রশ্নগুলো আসে, যে মতামতগুলো আসে, সেগুলোকেও আমরা খুব সুন্দরভাবে মূল্যায়ন করার চেষ্টা করি। আজকেও সেটা হবে ইনশাআল্লাহ, এবং অ্যাজ ইউজুয়াল আমরা আজকেও একটা খুব রিয়েল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ ওরিয়েন্টেড একটা টপিক নিয়ে বসেছি। আমরা আজকে খাদ্যাভ্যাস, আমাদের ফুড হ্যাবিট, আমাদের লাইফস্টাইলের একটা অনেক বড় একটা পার্ট, সেটা নিয়ে কথা বলবো, এবং এটার সাথে কিভাবে কিভাবে আমাদের পারিবারিক শান্তি, পারিবারিক স্টেবিলিটি ডিপেন্ড করে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আরেকজন এক্সপার্ট আপা আছেন দেশের বাহির থেকে, ইউএসএ থেকে। আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে এনরিচ হব, আমরা নিজেরা অনেক কিছু শিখবো এবং আপনাদেরকেও চেষ্টা করব আমাদের সাথে একই সাথে এনলাইটেন করার অন দিস টপিক। ইনশাআল্লাহ সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি, এবং সবসময়ের মতো আমি জানি নাসিবা এই কথাটা হয়তো বলবে, আবার আমিও বলছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের মতামত, কমেন্ট সবকিছু আমরা পড়ছি, দেখছি, আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ নাসিবা। জি, ম্যামকেও অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের জন্য অনুরোধ রাখতে চাই আজকের প্রোগ্রামটা শেয়ার করে দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে আজকের টপিক নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকবে, কারণ আমরা খুব সুন্দর দুটি টপিককে একসাথে রিলেট করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যগত দিক, আমাদের খাদ্যাভ্যাসের সাথে পারিবারিক স্থিতিশীলতা এবং শান্তিটাকে আমরা একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের সাথে আজকে শারমিন বানু আনাম ম্যাম আছেন। আমাদের প্রথম প্রোগ্রাম আজকে ম্যামের সাথে। ম্যামকে একাডেমি 21 এর দর্শক এবং আজকের টপিক নিয়ে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। জি ম্যাম। হ্যাঁ নাসিমা, ধন্যবাদ। থ্যাংকস ফর inviting me to be a part of it. This is এটা আমার প্রথম প্রোগ্রাম। I'm not অতটা আমি কথা বলি না কোথাও সেভাবে। তো প্রথম প্রোগ্রাম, আর আমার কাছে ভালো লেগেছে যে এটা একটা ফ্যামিলি রিলেটেড, খাদ্যাভ্যাস কিভাবে মানুষকে হেল্প করে কিংবা লাইফস্টাইল কতটা হেল্প করে, এন্ড তাদের মাঝে ফ্যামিলির বন্ডটা কিভাবে ভালো থাকে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। সো I think this is a good program and I'm glad to be here. থ্যাংক ইউ ম্যাম। শুরুতেই মাসিনা ম্যামের কাছে একটা প্রশ্ন নিয়ে যেতে চাই যে আমরা যে খাদ্যাভ্যাসের কথা বলছি বা সুষম খাদ্যর কথা বলছি, এই ফ্রেজটার মাধ্যমে, এই কথাগুলোর মাধ্যমে আমরা আসলে কি বোঝাচ্ছি, যদি এটা একটু সহজ ভাষায় আমাদের কাছে তুলে ধরতেন প্লিজ। জি, ধন্যবাদ নাসিবা। আমার মনে হয় দ্য কোয়েশ্চেন ইটসেলফ ইজ আ ভেরি ব্রড কোয়েশ্চেন। একটা পুরো দিন মনে হয় এটা নিয়ে কথা বলা যাবে, অথবা একটা পুরো কোর্স মনে হয় এটা নিয়ে সাজানো যাবে। এটা এত বেশি ইম্পর্টেন্ট। আমরা একটা সময় পর্যন্ত, আমি একটা ছোট্ট একটা অ্যানালজি দিয়ে এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। দ্যাট ইজ, একটা সময় পর্যন্ত আমরা যেটা জানতাম, ইভেন এখনো আমরা যেটা জানি, সেটা হচ্ছে চিকিৎসা আমার মৌলিক অধিকার, তাই না? আমার একটা অসুখ হলে পরে আমি চিকিৎসাটা যেন পাই, সেটা আমার রাষ্ট্র, আমার আমার ফ্যামিলি আমার জন্য এনশিওর করবে, এবং সেটা আমার মৌলিক অধিকার। এইটার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা একটা কনসেপ্ট হচ্ছে, যেটা আজকে আমাদেরকে যারা শুনছেন দর্শকরা, সবার মাথায় আমার মনে হয় এই আইডিয়াটা থাকাটা দরকার। সেটা হচ্ছে সুস্বাস্থ্য আমার বার্থ রাইট। সুন্দর স্বাস্থ্যটা, আমি সুস্বাস্থ্যের অধিকারী হওয়া,
এটা আরো আগে ইম্পর্টেন্ট, ওইটা আমার জন্মগত অধিকার। আমি যখন অসুস্থ হচ্ছি তখন তার মানে হচ্ছে কোনো না কোনো কারণে, মেবি আমার করা কোনো ভুলের কারণে বা আমার করা কোনো কাজের কারণে, অথবা আল্লাহ চেয়েছেন সেজন্য, যে কোনো কারণেই হোক, আমি যখন অসুস্থ হচ্ছি তখন ট্রিটমেন্ট পাওয়াটা আমার মৌলিক অধিকার। কিন্তু সুস্বাস্থ্য আমার বার্থ রাইট, এবং এই সুস্বাস্থ্য সুন্দরভাবে রক্ষা করার জন্য আমি হেলথি ভাবে খাবারগুলো খাওয়া, খাবারের আইটেমগুলো হেলথি হতে হবে, খাবারটাকে আমি যেভাবে প্রসেস করছি সেটা হেলথি হতে হবে, খাবারটাকে ডাইজেশনের সিস্টেমে ঢোকানোর জন্য আমি যে যে কাজগুলো করছি, যে যে প্রসেসে খাবারটাকে ঢোকাচ্ছি, এবং সেই সাথে সাথে একই সাথে আমি যখন খাবারটাকে ডিসচার্জ করছি আমার শরীর থেকে, দ্য টোটাল প্রসেস, এটা আসলে ইনক্লুডেড ইন দ্য হোল কনসেপ্ট অফ সুষম খাদ্য। এটা একটা আসলে হোলিস্টিক একটা কনসেপ্ট, তাই না? এটা এমন কোনো বিষয় না যে ওই যে আমরা যখন ছোটবেলায় পড়েছি, ছোট বাচ্চাদেরকে আমরা সেভাবে শিখেছি, বা আমরাও হয়তো ছোটবেলায় পড়েছি, আমরা যেটা ছোটবেলায় পড়েছি যে এই 5টা আইটেম বা এই এই জিনিসগুলো আমার জন্য হেলথি খাবার। ইটস ওইটা তো জাস্ট আমি কিছু আইটেমের কথা বলছি। আসলে টোটাল সিস্টেমটাই একটা হেলথি প্রসেসের ভেতরে যখন আমি ঢোকাতে পারবো, বা যখন আমি একটার সাথে আরেকটাকে রিলেট করে হেলথি প্যাটার্ন গুলো, হেলথি হ্যাবিট গুলো আমি আনতে পারবো, ওইটা আসলে আমার জন্য সুষম খাদ্য বা সুষম খাদ্যের অভ্যাস বা লাইফস্টাইল, এটা আমি বলতে পারি। আই এম সরি, এটা একটা অনেক ভাস্ট টপিক, আমি জাস্ট এটাকে চেষ্টা করেছি একটু একটু মিনিমাইজ করে বলার। না, আমার কাছে মনে হয় যে আমাদের আজকের যে কনসেপ্টটা সেটা দর্শকদের কাছে আরো একবার ক্লিয়ার হয়ে গেল। শারমিন ম্যামের কাছে যেতে চাই, আপনি যদি আরেকটু মেডিকেলি আমাদেরকে এই জিনিসটাকে ডেসক্রাইব করতেন যে আসলে আমরা একটা হেলদি ফুড হ্যাবিট বা সুষম খাদ্যাভ্যাস বলতে আসলে কি বোঝাচ্ছি। যেমন যদি এইভাবে প্রশ্নটা করি যে সুষম খাদ্যাভ্যাসের মধ্যে আসলে কোন কোন খাদ্য উপাদান থাকা উচিত বা কোন কোন এলিমেন্টস থাকা উচিত, ফুড এলিমেন্টস, প্লিজ। শিওর। সুষম খাদ্য অবশ্যই ব্যালেন্সড হওয়া উচিত। এন্ড ব্যালেন্স ডায়েট বলতে তো আমরা বুঝি যে there is going to be a portion of carbohydrate, কিছু কার্বোহাইড্রেট থাকবে, কিছু ফ্যাট থাকবে, কিছু প্রোটিন থাকবে। ফ্যাটের পোর্শন থাকবে 35%। যদি আমি 100 ভাগে করে বলতে চাই, 35% থাকবে হচ্ছে কার্বোহাইড্রেট, 35% থাকবে প্রোটিন মানে মাছ মাংস যেটা বলি আমরা, আর হচ্ছে যে 10% অফ ফ্যাট, 30% অফ ফ্যাট। আর নর্মালি যেটা হয় যে আমাদের খাবার তো ব্যালেন্সড হওয়া উচিত। আর যেটা করি আমরা যে আমাদের হাইট বা হাইটের অনুপাতে আমাদের ওজনটা কত হওয়া উচিত, নর্মালি যেটাকে আমরা বিএমআই বলি, বডি মাস ইন্ডেক্স, সেটার উপর ভিত্তি করে বেসিক্যালি আমাদের খাওয়া দাওয়াটা কন্ট্রোল করা উচিত। কারণ নর্মাল বিএমআই হচ্ছে 18.5 থেকে 24.9, এর মাঝে যারা থাকে দে আর প্রিটি হেলদি বলি আমরা। এর উপরে গেলে পরে, কিছু উপরে গেলে বলি আমরা যে তার ওভারওয়েট। খুব বেশি যে সেটা না, 25 থেকে 29, আর 30-এর উপরে গেলে আমরা ওবিস বলি। সো দেখা যায় যে আর আমাদের নর্মাল ক্যালোরি যেটা লাগে দিনের কার্যক্ষমতার জন্য 1800 থেকে 2100 ক্যালোরি পার ডে। আর সেটা যদি আমরা ভাবে ভাগ করি যে হ্যাঁ আমাদের সুষম ব্যালেন্সটা কিভাবে হচ্ছে, তো আমরা যদি, যেটা আমি সবাইকে বলি, এটা শুধুমাত্র নর্মাল পার্সনের জন্য না, ইভেন দ্য সিক পিপলের জন্য, যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের কোলেস্ট্রল আছে, দে ক্যান অল ডু দ্য সেম থিং। একটা প্লেট যদি আপনি নেন, সেটাকে আপনি 4 ভাগে ভাগ করলেন, মানে ছোট প্লেট, নট এ হিউজ প্লেট, 4 ভাগে ভাগ করে সেখানে সাপোজ কার্বোহাইড্রেটের জায়গাতে 1 কাপ রাইস অথবা 1টা রুটি, নো মোর দেন দ্যাট। তারপরে প্রোটিনের জায়গায় হয়তো 4 আউন্স বলি আমরা, লাইক দিস সাইজের মিট অর মাছ, হোয়াট এভার, চিকেন হতে পারে, মাছ হতে পারে, বিফ হতে পারে, হোয়াট এভার মিট পিপল লাইকস। আর যারা ভেজিটেরিয়ান, অফকোর্স আমাদের দেশে তো ভেজিটেরিয়ান সেইভাবে নাই, তারপরে যদি তার ভেজিটেরিয়ান প্রোটিনের জন্য হয়তো ডালটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় তাদের জন্য। এক্স্যাক্টলি। আর হচ্ছে যে টোফু, সেটা আমাদের তো অতটা চলে না। আর অফকোর্স আমরা তো চেষ্টা করছি যে আমরা ফ্যাট অতটা খাবো না, যদিও অনেকগুলো ডায়েট এখন আবার কিটো ডায়েটে যেটা বলে যে ফ্যাট কন্টেন্ট একটু বেশি দরকার, বাট সেটা সবার জন্য না। কিটো ডায়েট ইজ নট ফর এভরিবডি, ফর স্পেসিফিক পিপল। অ্যান্ড কিটো ডায়েট অথবা যেটা ডায়েটই মানুষ করুক না কেন, সেটার জন্য
তাদেরকে পারসিস্টেন্ট থাকতে হয় যে হ্যাঁ আমি এটা করে যাব। আমি 2 দিন করলাম, তারপরে করলাম না, ওয়েট লস হবে না, কোনো কিছুই হবে না, আপনার শরীরটা আবার দেখা যাবে যে আপ এন্ড ডাউন হচ্ছে, and you're gonna be having trouble. তো সেটাই আমি যেটা বললাম যে হ্যাঁ আপনার 3 meals, ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার, তার সাথে যদি দুটো স্ন্যাক্স নিতে চান, দ্যাট ইজ পারফেক্টলি ফাইন। কিন্তু স্ন্যাক্সটা হওয়া উচিত মানে খুব যে সুইট কিছু হবে সেরকম কিছু না। বাদাম থাকতে পারে, ইয়োগার্ট থাকতে পারে, আনসুইটেন ইয়োগার্ট, অথবা যে কোনো কিছু, ইভেন সালাদ, cucumber is a good thing, cucumber, tomatoes, those are pretty good things, so you can use those things. আর মৌসুমী ফল, the second portion was the meat, third portion is vegetables, a cup full of vegetables. যাদের কার্বোহাইড্রেট কমানো উচিত খাওয়া, তাদেরকে আমরা বলি যে হাফ অফ দ্য কার্বোহাইড্রেট করে বাকিটা আপনি ভেজিটেবল করেন। সো 1 কাপ তো অলরেডি ভেজিটেবল আছে, তার সাথে অ্যাড করেন ভেজিটেবল, সো ইউ নট স্টেইং হাংরি, বিকজ আমরা যখন ক্ষুধা লাগবে আমরা তো বেশি বেশি খেয়ে নিব। যদি ততক্ষণ না খেয়ে থাকি তারপরে দেখা যাবে যে আমরা টু মাচ খেয়ে নিচ্ছি, দ্যাটস অলসো নট অ্যাপ্রোপ্রিয়েট। And the last portion হতে পারে যে জাস্ট মিডিয়াম সাইজ মৌসুমী ফল, সেটা যে কোনো ফল হতে পারে, বাট নট টু সুইট। খুব মিষ্টি ফলগুলো সব প্রতিদিন খাওয়া আসলে উচিত না, যেমন কলা বলেন, গ্রেপস বলেন, তরমুজ বলেন, বা সুইট যেগুলো, আমটাও কিন্তু খুব সুইট, so not every day. And of course those are seasonal fruits, so after each season we get something else new, so that works, right? যেটা প্লিজ না, আর যেটা হচ্ছে যে সুষম খাদ্যের সাথে শুধুমাত্র খাদ্যটাই তো শুধু না, সেটার মাঝে তেল মশলাটাও দেখতে হবে যে তেল মশলাটা আমরা কতটুকু দিচ্ছি। আমাদের খাবার কিন্তু, যেটা বাঙালি খাবার হিসেবে রেগুলার খাবার, আমাদের কিন্তু অতটা তেল মশলা লাগে না। pretty clean food except for the rich ones, like পোলাও মাংস যেটা করি কিংবা ভুনা, that's not every day, right? So সেটা না করাটাই উচিত। আর আদারওয়াইজ আমরা ভেজিটেবল অনেক খাই, আমাদের মাছও থাকে, দেখা যায় মাংস থাকছে, so I think we have pretty good balanced diet, but portion control, that's where it comes as well, portion control. You cannot go beyond what you're supposed to take. আর যখন আমাদের দেখা যায় যে আমরা ওজন কমাতে চাচ্ছি, তখন আমাদের ক্যালোরি কাউন্টটা কিন্তু আরো কমে যায়। অনেকে 1500 লাগে, অনেকের আবার তার থেকেও কম লাগে। এখন ডিপেন্ড করে যে আপনি আপনার গোলটা কি। এন্ড ইভেন যদি আপনি ওজনটা কমাতেও চান, 1 সপ্তাহের মাঝে 1 থেকে 2 পাউন্ড, দ্যাট মিনস লেস দেন 1 কেজি বেশি কমানো উচিত না। তার মানে হচ্ছে যে ধরেন 3 মাসে 10 pounds is perfectly fine, 6 মাসে 20 pounds হবে almost 8 কেজির মতন। So not drastic weight loss, because your body, what our body wants, যে আমাদের বডিটা চায় যে আমরা যেটা লুজ করতেছি, it wants to hold on to that. তো ড্রাস্টিক লুজ করলে পরে সেটা আবার ওইভাবে ড্রাস্টিকলি ফিরে চলে আসে। So সাস্টেন করার জন্য you have to be very very particular, you have to be managing your lifestyle. আর তার সাথে তো যেটা চলে আসে যে আমাদের এক্সারসাইজ বলতে যে আমাদের জিমে যেতে হবে সেটাও না। এক্সারসাইজ মিনস আপনি কিছু করেন, হাঁটতে চলে যান, অ্যাটলিস্ট 30 মিনিটস হাঁটতে চলে যান প্রতিদিন, দ্যাটস ইনাফ। 1 to 3 miles walking per day, or এখন যেটা আমরা বলি যে হ্যাঁ 10,000 steps per day is a good way to live our life. আর I think that is pretty much it is. থ্যাংক ইউ ম্যাম। অনেকগুলো রং কনসেপশন আমার মনে হয় বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যে লাইফস্টাইলে আমরা অভ্যস্ত সেটার ব্যাপারে আমাদের কথা বলা হলো। যেরকম একটা বিষয় হচ্ছে যে যেটা ম্যাম বললেন যে একদিনে আমরা 5 বার খাবার খেতে পারি ইন ইন্টারভালস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এবং এটার সাথে আরো 2টা স্ন্যাক্স টাইম আমাদের হইতে পারে। এবং প্রত্যেক খাবারেই কিন্তু আমরা 4 ধরনের ডিফারেন্ট খাবার খাচ্ছি, মানে উই আর অ্যাকচুয়ালি কনজিউমিং অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফুড। এমন না যে আমাদের খাওয়া হচ্ছে না, এমন না যে আমরা ক্ষুধার্ত থেকে যাব, বিষয়টা তা না। তো বাংলাদেশের মানুষ যেটা একটা আমরা জিনিস মনে করি যে হ্যাঁ আমার যখন ওজন কমাইতে হবে তখন আমি একেবারেই খাবো না, আমি দিনের পর দিন রোজা থাকবো, আমি ঘন্টার পর ঘন্টা না খেয়ে থাকবো, তারপরে আমি তার উপরে হাঁটাহাঁটি করব, তার উপরে এক্সারসাইজ করব, তার উপরে কিটো ডায়েট করব। এই যে রং কনসেপশন গুলো, যেরকম কিটোর কথা ম্যাম যেটা বললেন, আমি কয়েকটা কেস দেখেছি যে তার কোলেস্টেরলের সমস্যা আছে, তার হার্টের প্রবলেম আছে, তার শরীরে ফ্যাট কনজাম্পশন আছে,
এগুলো সবকিছুকে একটা সাইডে রেখে একটা ড্রাস্টিক ওয়েতে সে কিটো শুরু করেছে, এবং তার মধ্যে 3-4 দিনের মধ্যে তার হেলথ আপ ডাউন করেছে, এবং এমন ভাবে সে অসুস্থ হয়ে গেছে যে আলটিমেটলি সে তো কিটো কন্টিনিউ করতে পারলোই না, বরং তার শরীর থেকে আসলে অনেকগুলো এনার্জি লস হয়ে গেল, অনেকগুলো কি বলবো শারীরিক ফ্রাস্ট্রেটেড যে হয়ে যায়। ব্যালেন্সটা, হ্যাঁ হ্যাঁ, শারীরিক যে মানুষজন ব্যালেন্সটা ফ্রাস্ট্রেটেড এটা হয়ে লস যায় হয়ে অ্যাজ গেল। ওয়েল। একদম। তো এই যে মানে আমরা যদি একটা ব্যালেন্সড ফুড হ্যাবিট যেটা আমরা আজকে বলছি, যে আহ, দিনে 5 বার খাওয়া বা অন্ততপক্ষে 3-4 বার একটা আহ, গোছানো ওয়েতে খাওয়া দাওয়া করা, এবং এই যে হাঁটার কথা যেটা ম্যাম বললেন, যে বাইরে তো আমাদের কাছে 10,000 স্টেপ আসলে অনেক নর্মাল মনে হয়, কিন্তু বাংলাদেশে আসলে মানুষ 1 কিলোমিটার দূরত্ব হইলেও একটা রিক্সায় ওঠে। এই যে সেটাই। যে বিষয়টা, আমাদের বাইরে কিন্তু আসলে 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তায় কেউ হাঁটার কথা মানে বাসে ওঠার কথা কিংবা কোনো না কোনো ট্যাক্সিতে ওঠার কথা আসলে চিন্তা করি না আমরা, এটা বাইরে এসে অভ্যাস হয়ে যায়। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এটা খুব ডিফারেন্ট একটা লাইফস্টাইল। মারিয়া ম্যাম এই বিষয়টাতে কি বলতে চাচ্ছেন, আপনি যদি শারমিন ম্যামের কথার সাথে কিছু অ্যাড করতেন, বাংলাদেশের কনসেপ্টটা যদি আমাদের কাছে একটু তুলে ধরতেন। জি। হ্যাঁ, আমি আসলে ধন্যবাদ নাসিবা তোমাকে প্রশ্নটা করার জন্য। এটাতে আমি আসলে আই ওয়ান্ট টু স্ট্যান্ড অন দ্য হোপফুল সাইড অফ দ্য স্টোরি। এখানে হ্যাঁ হ্যাঁ। আসলে হোপলেস হয়ে বললে দেয়ার আর সাম রিয়েলি ফ্রাস্ট্রেটিং পিকচার্স, কিন্তু আসলে এখন যেটা হয়েছে আফটার স্পেশালি ফ্রম কোভিড, বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন হয়েছে। এটা কিন্তু সত্যি কথা। বাংলাদেশের মানুষ এখন ইভেন আমরা আমাদের ফুড হ্যাবিট নিয়ে চিন্তা করছি, আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করেছি। এন্ড আরেকটা আমি যেটা বলবো যে একটা হ্যাভক একটা চেঞ্জ এসছে, যেটা হচ্ছে আমরা অনলাইনে ঘরে বসেই এখন অনেক রকমের অথেন্টিক জিনিসগুলো পাচ্ছি। আমাদের আর একদম বাজারের সো কল্ড হোয়াইট সুগার, বাজারের সো কল্ড হোয়াইট রাইস, এইগুলোর উপরে বিশ্বাস করতে, এগুলোর উপরে ডিপেন্ড করতে হচ্ছে না। আমি ঘরে বসে অর্ডার করে আমার কয়েকটা, আমি যদি আমার পার্সোনাল আমার চয়েসেস এর কথা বলি, আমি ঘরে বসে আমার কয়েকজন খুব পরিচিত সিস্টার্স এন্ড ব্রাদার্স আছেন যাদেরকে আমি খুব ট্রাস্ট করি, এবং আমি কনফার্ম হয়েছি ওনারা ওনাদের অথেন্টিক সোর্স থেকে জিনিস আনছেন। আমি খুব সহজেই সয়াবিন তেল অল্টারনেট করছি আমি বেটার হাতে বানানো বাটার দিয়ে, হাতে তোলা ঘি দিয়ে। আমি সরিষার তেল কিনছি, ভালো অলিভ অয়েল কিনছি, লাল আটা পাওয়া যাচ্ছে। মজার মজার এই এই অপশনস গুলো কিন্তু বাংলাদেশে কোভিড এর সময় চালু হয়েছে। ই কমার্সটা খুব ফ্লারিশ করাতে মানুষ এক্সপ্লোর করছে বেশি। অন দা আদার হ্যান্ড, কোভিড এর একটা এত ভয়াবহতার পরে পরে মানুষ এখন হেলথ নিয়েও কনসার্ন হয়েছে বেশি। তো এটা কিন্তু একটা ভালো সাইন বাংলাদেশের জন্য। আর ওইটা আমি আপার সাথে 100% এগ্রি করি যে আসলে আমাদের হাঁটার বিষয়টা আমরা একেবারে হিস্টোরিক্যালি আমরা হাঁটাটা পছন্দ করি না। আমরা লেজি থাকতে পছন্দ করি, হয়তো ঘরের গেট উঠেই একটা রিক্সা পেয়ে যাচ্ছি, যেহেতু এখানে ম্যানুয়াল লেবার খুব চিপ। সো ইউ ক্যান ইজিলি গেট আ রিক্সা এন্ড দ্যাটস স্মল অ্যামাউন্ট অফ মানি। তারপরেও আমি বলবো বাংলাদেশের মানুষ সচেতন হওয়া শুরু হয়েছে। অনলাইনে বেশ কিছু যারা খুব এগুলোর ব্যাপারে মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, পজিটিভ ভাবে লাইফস্টাইল বদলানোর কথা বলছেন, এরকম বেশ কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করছেন। মানুষ তাদের কথা শুনছে, জানছে, মানছে, লাইফস্টাইল চেঞ্জ করছে। এই জিনিসগুলো কিন্তু কিছু পজিটিভ চেঞ্জেস। এখানে আসলে এখন যেটা হয়েছে, বাংলাদেশের মানুষ আর এখন এটা বলতে পারবে না যে আমরা তো বাংলাদেশে থাকি, আমাদের হেলথি লাইফস্টাইল লিড করার জন্য উই ডোন্ট হ্যাভ মাচ অপশনস। এখন আর ওইটা বলার সুযোগ নাই। ইটস ট্রু দ্যাট সবাই ওইটা ফলো করছে না, বাট এট দ্য সেম টাইম এটাও সত্যি যে আমাদের হাতে এখন ইকুয়ালি দুইটা রাস্তায় অনেকগুলো অপশন করে খোলা। আমরা চাইলে, ইচ্ছা করলে উই ক্যান ইজিলি শিফট টু হেলথিয়ার ভার্সন। এটা এটা এভেলেবল, এটা আমি বলতে চাই আর কি। I agree. Yeah. আমার কাছে মনে হয় যে কোভিড আসলে আমাদের লাইফকে অনেক ভাবে এফেক্ট করেছে, এবং অনেকে এখান থেকে অনেক পজিটিভ লেসন্স নিয়েছে আশা করা যায়। তো আমি শারমিন ম্যামের কাছে আবার একটু ফিরে যাব একটা কন্টেম্পোরারি কোয়েশ্চেন নিয়ে, যে আমরা তো আসলে ফুড হ্যাবিটের কথা বললাম, ফুড পোর্শনের কথা বললাম। তো ফুড পোর্শন প্ল্যানিং এর সাথে একদম যে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে ফুড মার্কেটিং। আমরা যে শপিং করছি, গ্রসারি শপিং, এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে প্ল্যান করতে পারি? যেমন একটা পরিবারের আসলে আমাদের বাংলাদেশে যে জিনিসটা, বাংলাদেশেও বাইরেও যে জিনিসটা আমি দেখেছি যে এক্সেস শপিং, এটা অনেকের অভ্যাস আর কি, যে একদিনে যে পুরো মাসের সব শপিং করে নিয়ে চলে আসা, সেইটা যদি ভেজিটেবলস হয়, প্যাকেজ আনপ্যাকেজ, ইট ডাজন্ট ম্যাটার,
দেখা যায় যে পরিবারের গাড়ি থাকলে গাড়ি নিয়ে সবাই মিলে গেল, যে পুরো মাসের শপিং গাড়িতে ভরে করে নিয়ে চলে আসলো। তো এই যে শপিং হ্যাবিটটা, এটাকে আমরা আসলে কিভাবে প্ল্যান করতে পারি, কিভাবে কন্ট্রোল করতে পারি, এটার ব্যাপারে আপনার ভিউজ যদি শেয়ার করতেন। এবং যে জিনিসটা জিজ্ঞেস করব যে প্রবাসী লাইফের সাথে যদি এটাকে একটু কম্পেয়ার করতেন, বাংলাদেশ এবং ফরেন লাইফ, প্লিজ। শিওর। হ্যাঁ, যেটা বললেন আপনি যে বাজার করতে গেলে আমরা দেখা যায় যে আমরা যেটা মনে হচ্ছে যে যেটা চোখে চোখে লাগতেছে, চোখে পড়তেছে যে আমাদের এই জিনিসটা ভালো লাগতেছে, বাজারে নতুন আসছে কিংবা আছে, হোয়াট এভার ইট ইজ, আমরা সবই কিনে নেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ এটা করা যাবে, ওটা করা যাবে। বাট তার থেকে যদি আমরা একটা প্ল্যান করি যে আমাদের সপ্তাহে আসলে কয়দিন রান্না করবেন। অনেকে রান্না করে প্রতিদিনই 3 বেলা, অনেকের পক্ষে সেটা এখন সম্ভব না, কারণ অনেক মেয়েরাই এখন কাজ করতেছে। অফকোর্স এখনো কাজের লোক অনেকের বাসাতে আছে, বাট এখন তো সেটাও দেখা যাচ্ছে যে অনেক টাফ হয়ে যাচ্ছে অনেকের জন্য। তো যদি এখন সেইভাবে তারা প্ল্যান করে যে হ্যাঁ আমি সপ্তাহে এই এই জিনিস কাজগুলো করব, আমার বাসাতে এই এতগুলো মানুষ আছে, তাদের জন্য আমার এতটুকু লাগবে, সেই হিসেবে যদি বাজারটা করে নিয়ে আসেন, আই থিঙ্ক দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ে টু গো। তাহলে খাবারটা অপচয় কম হয়। আর আমাদের বাংলাদেশে যেটা আমি জানি, আমরা প্রচুর সবজি উৎপাদন করি, 50% কিন্তু নষ্ট হয়। অত ভালো স্টোরেজ সিস্টেম নেই। সো আপনি যদি টু মাচ কিনেও আনছেন, ফ্রিজে রেখে দিচ্ছেন, আফটার কাপল অফ ডেজ ইউর গোনা থ্রো দেম অ্যাওয়ে। তো সেটা না করে আপনি আপনার, আর বাংলাদেশে তো বাজার ঘাটটা একদম আশেপাশে সব জায়গাতে পাওয়া যায়। সো যখন যা দরকার তখন কিনে নিতে পারেন ফ্রেশটা। Instead of doing that, you can just get whatever you need for that week if necessary, or even for the day. Sometimes it's like, okay, আজকে আমি রান্না করবো। যদি আপনি রান্না না করেন সেদিন তো রান্নার বাজার করার কোনো মানে হয় না। and যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষজনের আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রোটিনের ডেফিসিয়েন্সিটা অনেক বেশি, বিকজ দেখা যায় যাদের পকেটে পয়সা নেই তাদের পক্ষে হয়তো পুরো একটা মুরগি কেনা সম্ভব না, তাদের পক্ষে হয়তো 1 কেজি মাংস কেনা সম্ভব না, তাদের পক্ষে হয়তো একটা বড় মাছ কেনা সম্ভব না। তো তাদের জন্য যদি সেই ব্যবস্থাটা থাকতো, আমি শুনেছি যে তারা করার চেষ্টা করতেছে যে পিস হিসেবে, আমরা কিন্তু এখানটাতে পিস হিসেবে আমরা যদি একটা লেগ পিস চাই, একটা ব্রেস্ট পিস চাই চিকেনের, একটা পিস শুধু মাছ চাই, সেটা উই ক্যান ডু দ্যাট। সেটার জন্য মানে আমাদেরকে পুরোটা কিনতে হচ্ছে না। তো তাদের জন্য এটা কাজ করবে যে হ্যাঁ আমি আমার বাচ্চার জন্য, আমার বাচ্চাকে আমি প্রোটিনটা সাপ্লাই দিতে পারছি আমার সামর্থ্যের মাঝে। আই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড দ্যাট মাচ মানি, বাট আই ক্যান অলসো সাপোর্ট দ্যাট। মেবি গেটিং দিস মৌসুমি ফলমূল, বিদেশি ফলমূল যে খেতে হবে তাও তো না। সবকিছুর একটা ব্যালেন্স থাকা দরকার। এন্ড যদি আপনি কাজে ব্যস্ত থাকেন, সেটার জন্য আপনি হয়তো চিন্তা করে দেখবেন যে আপনি মিল প্রিপারেশনটা কিভাবে করবেন, যে আমি কালকে কাজে যাব, আমার কাজে ব্রেকফাস্ট কি হবে, আর আমার বাসার লোকজন কি খাবে, সেটা আপনি আগে করে ফেলতে পারেন, প্রিপেয়ার করে রাখতে পারেন 1 দিন 2 দিন আগে, এন্ড 2-3 দিন চলে যেতে পারে সেসব খাবার দাবার। সো জাস্ট বি মাইন্ডফুল যে আমি কতটা কিনছি আর কতটা আমার দরকার। অনেক সময় আমাদের দেখা যায় চোখের নেশাটা একটু বেশি থাকে, আমাদের মনে হয় যে চোখে, আমার মা বলতো চোখের ক্ষুধা বড় ক্ষুধা, পেটের ক্ষুধা থেকে সেটা বড়। দেখা যাচ্ছে যে আমরা খেতে পারছি না, বাট উই স্টিল টেক সো মাচ অফ ফুড ইন আওয়ার প্লেস, দ্যাটস জাস্ট আ ওয়েস্ট, বিকজ আমরা অনেক সময় সেগুলো খাওয়া শেষও করি না। আমার মনে আছে আমি আমার মেয়েকে একবার বাংলাদেশে নিয়ে গেছিলাম, আর একটা বিয়ের পার্টিতে গেলাম। অফকোর্স ওর বিয়েতে তো আপনারা জানেনই কেমন হয়, অনেক খাবার দাবার অপচয় হয়। তো আমার মেয়ে তাকায় তাকায় দেখতেছে যে কি হচ্ছে, মানে ছোট ছোট গরিব মেয়েগুলা সেই ফেলে দেওয়া খাবার এগুলো নিয়ে যাচ্ছে। ইনস্টেড অফ ওয়েস্টিং দ্যাট, দে কুড জাস্ট, মানে সেটা আমরা যদি ডোনেট করে দিই, খাবার বেঁচে গেল ডোনেট করে দিলাম, মানুষ একটু ভালো খাক, সেটা আমার ঝুঠাটা নাকি ভালোটা খাক। আই থিঙ্ক দ্যাট উড বি এ গুড ওয়ে টু গো। আর এখানে আমরা যেটা করি, আমাদের যদি দরকার হয় একটা পেঁয়াজ কেনার দরকার, আমি আজকে একটা জিনিস রান্না করবো যার জন্য শুধু একটা পেঁয়াজই দরকার, সেটা আমি একটা পেঁয়াজই কিনি। একটা বেগুন দরকার, একটা বেগুনই কিনি। আমি 5 কেজি বেগুন কখনোই কিনবো না, কারণ আমার বাসায় সেটা রাখার স্পেস নাই। স্পেস থাকলে পরে আই হ্যাভ নো আইডিয়া আমি কখন সেটা রান্না করবো, and I'll dump that. I know that I'm gonna dump that. Same thing with any vegetables. মাংসটা হ্যাঁ আমার দেখা যায় সপ্তাহে একটা করছি আমি,
অনেকে করে মাসিক বাজারটা করে ফেলে, যেটা আপনি বললেন যে অনেকে দেখা যায় গাড়ি ভরে বাজার করে। গাড়ি ভরে মাসের জন্য কিন্তু বাজার করা লাগে না। আপনি যদি চিন্তা করেন যে আমার এই মাসে আমাকে মাছ মাংস এভাবে করছি, কতটুকু লাগে আপনার কিন্তু আইডিয়া হয়ে যায় 2-1 মাস পরে। সেভাবে করলে পরে আই থিঙ্ক বেটার। সেটাই। থ্যাংক ইউ ম্যাম। আমি 2-3 দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, আমার খুব টেনশন ক্যাচ করেছে যে সুপার মার্কেটের যে মার্কেটিং সাইকোলজি, এটা এমন ভাবে কাজ করে যে যেটা হচ্ছে আমাদের প্রতি মাসের একদম কম্পালসারি যে জিনিসগুলো আমাদেরকে নিতেই হবে, যেরকম চাল হোক, ডাল হোক, কিংবা মানে কনজাম্পশন ফুড যেগুলা, এগুলো থাকে হচ্ছে একদম আইলের লাস্টে। মানে আপনাকে হেঁটে 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 একদম শেষ পয়েন্ট পর্যন্ত যেতে হবে, যে জিনিসগুলো আসলে আপনার দরকার সেগুলো হচ্ছে একদম মার্কেটের লাস্ট পয়েন্টে। তো আপনি যাবেন, আপনার সামনে কার্ড আছে, আপনার পকেটে টাকা আছে, তো আপনি এদিক সেদিক থেকে যেগুলো আপনার অ্যাটেনশন ক্যাচ করবে আপনি একটা একটা করে ফেলতে থাকবেন। আলটিমেটলি কিন্তু মার্কেটের যে মালিক তার লাভ হচ্ছে আর কি। আরেকটা যেটা বিষয় যে আমাদের যে আই লেভেল, এই আই লেভেলে হচ্ছে সবচাইতে দামি প্রোডাক্ট গুলো রাখা হয়। যেমন একটা র্যাকে যদি সম্পূর্ণভাবে তেল থাকে, তাহলে আই লেভেলের র্যাকে দেখা যাবে সবচেয়ে দামি তেলটা আছে। তারই 1-2 র্যাক নিচে যদি চিন্তা করা হয় বা তাকানো হয়, তাহলে দেখা যাবে যে একটা হিউজ প্রাইস ডিফারেন্স। এখন আপনার আই লেভেলের এই সাইকোলজিটা কি, যে আপনি ওইটা দেখবেন, আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটার দাম ভালো, এটার ব্র্যান্ড ভালো, আমি এটাই নিয়ে নিই, নিচের দিকে আর তাকানোরই দরকার নাই। সেটাই। আরেকটা হচ্ছে যে সুপার মার্কেটে কখনোই সানলাইট থাকে না, কখনোই কোনো ঘড়ি থাকে না, যাতে সময় আর আপনার কত তাড়াতাড়ি দিনটা পার হয়ে যাচ্ছে এটা আপনি কখনো বুঝতে পারবেন না। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে এটাকে অনেক বেশি ঘুরানো 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 করা হয়, যাতে মানুষের এক ধরনের মানে শপিংটা এক ধরনের হবিতে পরিণত হয়ে যায় মানুষের, যে হ্যাঁ আমি ঢুকবো, তারপরে আমি র্যান্ডম কিছু জিনিস পিক করব, করে তারপরে আমার দরকারের যে জিনিসগুলো সেগুলো নিয়ে আসবো, আমার মার্কেট কমপ্লিট। এই সাইকোলজিতে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে আসলে এখন মার্কেটিং প্ল্যানটা করা খুব কঠিন। মারিয়া ম্যাম যদি আমাদেরকে আরেকবার একটু বাংলাদেশের কনটেক্সটটা বুঝিয়ে বলতেন, আপনি কিভাবে আপনার মার্কেটিং প্ল্যান করেন বা কিভাবে এই পুরো বিষয়টা ম্যানেজ করেন? আচ্ছা, মজার এন্ড এট দ্য সেম টাইম একটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন। এখানেও আমি আমার মনে হয় ফ্রাস্ট্রেটিং পিকচারটা আমি আনবো না। আমার কাছে যেটা মনে হয় যে শুধু বাংলাদেশ না, পৃথিবীর অ্যাজ এ হোল আমরা যদি সারা পৃথিবীর কথা চিন্তা করি, এটা যেমন ঠিক যে একদিক থেকে এই কনজিউমার ক্যাপিটালিস্টিক কনসেপ্ট গুলো আমাদেরকে পুরোপুরি টেক ওভার করে ফেলছে, আবার এটাও কিন্তু ঠিক পৃথিবীতে এখন যে কোনো সময়ের চেয়ে বেশি মানুষ ভেজিটেরিয়ান হচ্ছে, পৃথিবীতে এখন যে কোনো সময়ের চেয়ে বেশি মানুষ ভেগান হয়ে যাচ্ছে, অনলি বিকজ তাদের হেলথ নিয়ে তারা কনসার্ন, তাই না? পৃথিবীতে এখন যে কোনো সময়ের চেয়ে বেশি মানুষ এক্সারসাইজ, ফিটনেস, মোবিলিটি এগুলো নিয়ে কাজ করছে। হ্যাঁ, এরকম একটা বিষয় আমরা কল্পনাও করতে পারতাম না 15 বছর 20 বছর আগে যে আমার স্মার্টফোন আমাকে রিমাইন্ডার দিবে প্রত্যেক ঘন্টায় যে উঠো, তুমি অনেকক্ষণ ধরে বসে আছো। এটা আনবিলিভেবল, তাই না? মানুষ আসলে, আমি যদি অপটিমিস্টিক হই, আমি যদি চিন্তা করি হেলথি লাইফস্টাইলটাকে যদি আমি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে দেখতে পারি, তাহলে এটা যেমন ঠিক যে আমাকে অ্যালিওর করার জন্য দেয়ার আর হান্ড্রেডস অফ সোর্সেস, আবার এটাও ঠিক যে আমি নিজেকে ফিরিয়ে আনার জন্য বা আমার পারিবারিক কালচারটা ডেভেলপ করার জন্য দেয়ার আর another 100 of opportunities। এটা কিন্তু খুব সত্যি কথা। এই জন্য আমার কাছে যেটা সবসময় মনে হয়, আপার কথাগুলো শুনতে শুনতে আমি নোট নিচ্ছিলাম যে নলেজটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার বাচ্চাকে যখন আমি একটা প্যাকেট অফ ক্রিস্প দিচ্ছি না, ইনস্টেড আমি যখন তাকে হয়তো ঘরে বানানো একটা আমি যেমন করি যে আগের দিনের আটার রুটিগুলোকে চুলার নিচে রেখে ওভেনে দিয়ে একটু ভেঙে চুরে শুকিয়ে ওগুলাকে আমি ওকে ট্রায়াঙ্গেল করে কেটে কেটে ওকে ওই যে কি যেন বলো, এটা ট্যাকো বলে না, ওরকম করে বানিয়ে দিয়ে ওর উপরে একটু চিজ দিয়ে, কটেজ চিজ, আমাদের দেশি চিজ দিয়ে ওর উপরে এটা বানিয়ে দিচ্ছি। আমি যদি রিলিজিয়াসলি এই লাইফস্টাইলটাতে বিশ্বাস করি, আমি যদি আমার বাচ্চাকে ভালোবাসতে শিখাই এই জিনিসটা, ডেফিনেটলি ও একসময় ওই লাইফস্টাইলটা চুজ করবে, তাই না? আমরা রিলে দেখছি মানুষ গ্যালনে গ্যালনে সস ঢেলে ঢেলে নষ্ট করছে, আবার ওই রিলেই কিন্তু আমরা দেখছি একটা ছোট 3-3.5 বছরের বাচ্চা, সে কান্না করে বলছে যে আমি আমি এই জিনিসটা খাবো না কারণ এটা আনহেলদি, বা আমার ওই অ্যানিমেলটার জন্য মায়া লাগছে সেজন্য আমি অ্যানিমেল খাবো না।
আমি এখানে হয়তো ইসলামিক প্রিন্সিপালটাকে একটু একটু ভিন্নভাবে এক্সপ্লেন করছি। আমি এটাকে এভাবে বোঝাচ্ছি না যে আমি ওই লাইফটাকে প্রমোট করছি, সেটা না। জাস্ট আমি অ্যাজ এ হোল বলছি যে আমরা যদি রিলিজিয়াসলি এবং হোলিস্টিক ভাবে একটা কালচারকে নিজেদের বাসায় প্রপারলি কালটিভেট করতে পারি, আমার মনে হয় এটা ডিফিকাল্ট না। কালকে আমি একটা আর্টিকেল পড়ছিলাম আজকের প্রিপারেশন নেওয়ার জন্য, সেখানে যিনি রাইটার উনি লিখছিলেন যে আমরা আমরা এখন আর কেউ হাংরি হই না। আমরা আর এটা বলি না যে আমি আই এম ফিলিং হাংরি, লেটস গো এন্ড ইট সামথিং। আমি কি বলি, আমার এখন নুডলস খেতে ক্রেভিং হচ্ছে। হ্যাঁ, এই যে রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে কনসেপ্ট গুলোর, আমাদের কিন্তু কিছু না, জাস্ট কিছু কনসেপচুয়াল কিছু শিফটিং হচ্ছে, আর কিছু না, তাই না? আমি আমার হাঙ্গারটাকে আর এনজয় করছি না। এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। তাহলে যেটা হবে যে আমরা হয়তো গ্র্যাজুয়ালি পজিটিভ জিনিসের দিকে। আর আরেকটা যেটা মজার বিষয়, যেটা আপা বলছিলেন ওই কথাটাও বলে, আপা ফ্রুটের কথা বলছিলেন যে আমাদের দেশে কত সুন্দর সুন্দর ফ্রুটস। আপা বলছিলেন যে আমরা সিজনাল ফ্রুট খেতে পারি। আমি সবসময় এটা আমার নিজের ফ্যামিলিকে সবসময় এটা বলি। আমি অনেক আগে একটা আয়ুর্বেদ জার্নালে আমি এটা পড়েছিলাম যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেই ল্যান্ডে পাঠান, তার শরীরের মেটাবলিজম, তার শরীরের গ্রোথ, তার শরীরের হেলথি হওয়া, ভালো থাকাটা ডিপেন্ড করে ওই সয়েল যেটাতে সে এসেছে সেটার উপরে। এই জন্য আয়ুর্বেদ যেটা সবসময় বলে যে আপনারা সিজনাল আর রিজনাল ফুড খান। সিজনাল অ্যান্ড রিজনাল। আমার দেশের কাঁঠালের সাথে, আমার দেশের আমের সাথে আমার শরীর যেভাবে সিঙ্ক, আমার হয়তো হঠাৎ করে একটা কিউই খেলে আমার হয়তো কিউরিওসিটি মিট করবে, কিন্তু এটা কিন্তু আমার জন্য এত বেনিফিশিয়ারি হবে না যেটা আমার এভরিডে পাওয়া যে ফ্রুট গুলো খেলে যেটা হবে। এটা একটা ভালো জিনিস। আরেকটা যে বিষয়টা বলে শেষ করবো এই প্রশ্নটা, সেটা হচ্ছে পজিটিভ লাইফস্টাইল যে আমাদের জন্য আসলে ভালো, এবং এটাতে যে আসলে আমরা যদি সত্যি সত্যি হোমওয়ার্ক করি, আমি যদি সিরিয়াসলি চাই, ফর এক্সাম্পল আমি খুব সিরিয়াসলি চাচ্ছি যে আমি এক্সাম আছে আমার একটা সামনে, আমি এক্সামটাতে ভালো করতে চাই, তখন কিন্তু আমি আর পড়ালেখার সাথে কম্প্রোমাইজ করব না। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি যখন চাচ্ছি আমি আমার হেলথ নিয়ে কম্প্রোমাইজ করব না, আমার বাচ্চার হেলথ নিয়ে কম্প্রোমাইজ করব না, আমার হাজবেন্ডের হেলথ নিয়ে কম্প্রোমাইজ করব না, তখন কিন্তু ওইটাকে আমার একটা লাইফস্টাইল হিসেবে মানতে হবে। ব্যাপারটা এটা বললে হবে না। আপা যেটা বলেছেন পারসিস্টেন্ট একটা শব্দ, আপা খুব জরুরি একটা কথা বলেছেন যে আমাকে তাহলে মেনে নিতে হবে যে আমি যেমন প্রতিদিনই রাত হলে ঘুমাতে যাচ্ছি, প্রতিদিনই সকাল হলে অফিসের জন্য যাচ্ছি, নো ম্যাটার হোয়াট, প্রতিদিনই আমাকে এরকম কিছু লাইফস্টাইল প্রিন্সিপালের সাথে একদম শক্ত হয়ে জুড়ে থাকতে হবে, নো ম্যাটার হোয়াট। এইভাবে রিলিজিয়াসলি যখন আমি হেলথি লাইফস্টাইলটার সাথে নিজেকে একদম প্রোগ্রাম করে ফেলতে পারবো, তখন ডেফিনেটলি উই উইল গেট দ্য বেনিফিট। আদারওয়াইজ যেটা হবে, অনেকে আমাকে যেটা বলে, বাংলাদেশে বলতে মানে আমার ফ্রেন্ড সার্কেল, আমার রিলেটিভদের মধ্যে আমি কোভিড এর সময় আয়ুর্বেদের একটা ছোটখাটো একটা ডিগ্রি করেছিলাম, এরপর থেকে অনেক লাইফস্টাইল চেঞ্জ করেছি। আমি যাদেরকে ইন্সপায়ার করতে যাই, মোটিভেট করতে যাই, বেশিরভাগ মানুষ, ইভেন মেনি অফ মাই ফ্যামিলি মেম্বার্স, আরে না এগুলো বেশি দিন করা যায় না, এগুলো এরকম হয় না, ওই 2-1 দিনের জন্য ঠিক আছে। দিস কনসেপ্ট ইজ settled in their mind only because they are not willing to change their lifestyle. হ্যাঁ, এটা একটা বড় বিষয়, দে আর নট উইলিং। আবার দেখেন দিনের শেষে আমরা কত মাল্টি লেয়ার টর্চার আমাদের শরীরের উপরে করছি। আমি খারাপ খাচ্ছি, খেয়ে আমার মেটাবলিজম নষ্ট করছি, আমার ডাইজেস্টিভ সিস্টেমকে আপসেট করছি, ডাইজেস্টিভ সিস্টেম চিৎকার করে কেঁদে কেটে বলছে ভাই আমাকে বাঁচাও, তুমি একটু ধীরে ধীরে সুস্থে, সেটা শুনছি না। অলরেডি মাই স্টামাক, মাই দ্য ইন্টারনাল সিস্টেম ইজ আপসেট। এর উপরে আবার ডাক্তারের কাছে যাচ্ছি, আবার কতগুলো মেডিকেশন খাচ্ছি, গ্যাসের জন্য এতগুলো ট্যাবলেট, মাথা ব্যথার জন্য এতগুলো ট্যাবলেট, তারপরে আপাতত এটা আমার থেকে আরো ভালো জানবেন। ওগুলা কিন্তু আমার সাময়িক কোনো উপকার ছাড়া, I'm sorry, I'm not going against the medical procedures, কিন্তু ওগুলো আমাকে কিছু সাময়িক আরাম দিচ্ছে। আমরা এখন সবাই জানি অতিরিক্ত গ্যাসের মেডিসিন খেলে কি হয় ওভার লং পিরিয়ড অফ টাইম, অতিরিক্ত পেন কিলার খেতে থাকলে কি হয় ওভার এ লং পিরিয়ড অফ টাইম, কিন্তু তারপরেও আমাদের খেতে হয়, বিকজ এরপরেও আমরা আমাদের দ্য কল অফ নেচারটা শুনি না। হ্যাঁ, আমার শরীর আমাকে বলছে যে তুমি এত। ওদিন আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে স্কিনে একটু যদি আমার স্পট হয়ে যায়, অরেঞ্জ পিলের মতন যদি আমার স্কিনটা হয়ে যায়, তাহলে নায়াসিনামাইড নামে একটা কেমিক্যাল দিতে হয়। তো আমি নর্মালি যে কোনো কেমিক্যাল মেকআপ টেকআপ কিছু ইউজ করি না। আমি সাথে সাথে যেটা করলাম, দেখলাম যে ন্যাচারাল কোন কোন জিনিসে নায়াসিনামাইড আছে।
আমি দেখলাম বাদামে আছে। আমি বাদাম দিয়ে বাদাম পেস্ট করে সামহাউ এক্সপেরিমেন্ট এখনো চলছে, এখনো সাকসেসফুল হই নাই। আই এম ট্রাইং টু বিল্ড হোমমেড ডিআইওয়াই ক্রিম। এরকম আমি অনেক কিছু করেছি। আমি ন্যাচারাল নারিকেল তেল ইউজ করছি, এর বাইরে কোনো কেমিক্যাল প্রোডাক্ট, কোনো লোশন, কোনো ইউজ করছি না। এটার জন্য আমাকে একদম রিগোরাসলি আমাকে আগে মাইন্ডসেট, আপা যেটা সবার শুরুতে বলেছেন, মাইন্ডফুল অ্যাটিটিউড, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা মাইন্ডলেস ইটিং করে ফেলছি, খুব রাগ লাগছে, খুব বিরক্ত লাগছে, এখনই যাব রেস্টুরেন্টে গিয়ে খাবো, তা না হলে শপিং করব। আমরা ইমোশনালি নিজেকে টর্চার করছি, আর আমি বলছি আমি ওখান থেকে প্লেজার পাচ্ছি। আসলে আমি পাচ্ছি না। আমি যদি মাইন্ডফুলি চিন্তা করি, সাময়িক প্লেজারটা আসছে, এক্স্যাক্টলি। না না না, দ্যাটস টোটালি ট্রু, এটা ঠিক। পার্মানেন্টলি কিছু হচ্ছে না, উল্টা আমার আরো ড্যামেজ হচ্ছে। হ্যাঁ, আমার আরো ড্যামেজ হচ্ছে, এটা একটা বিষয়। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয়, বিফোর ইউ take any big decision to change your lifestyle, we must study, we must earn some knowledge, and then we must take some time to think about it mindfully, যে আমি আসলে কেন চাই আমার কনসেপ্টটা চেঞ্জ করতে, কেন আমার লাইফস্টাইল চেঞ্জ করতে চাই। তাহলে আমার মনে হয় ইটস নট ভেরি ডিফিকাল্ট। আই এগ্রি উইথ ইউ। আমি এটার সাথে একটু যোগ করতে চাই। আমি যেটা আমার পেশেন্টদেরকে বলি যে আমরা আসলে যেটা খাই, যেটা কনজিউম করি, দ্যাটস হোয়াট উই বিকাম। আমরা যদি এখন সল্ট বেশি খাই, অফকোর্স আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে। ইফ ইউ আর হ্যাভিং কনজিউমিং মোর সুগার, ডায়াবেটিস ইজ সো ব্যাড, কোলেস্টেরল। অ্যান্ড অনেকে দেখা যাচ্ছে হ্যাঁ আমি মাছ মাংস শুধু খাবো, ভেজিটেবল কিছুই খাবো না। অফকোর্স দ্যাট ইজ গোনা অলসো ইনক্রিজ কোলেস্টেরল, দ্যাট বিকামস এ হিউজ ডিল। আর যেটা বললাম যে হ্যাবিট তৈরি হওয়ার কথা, ইয়েস, ইউ হ্যাভ টু বি ভেরি মাইন্ডফুল অ্যান্ড ভেরি স্ট্রিক্ট টু ইয়োরসেলফ। এটা অনেকে করতে পারে না, অনেকের মানে এক সপ্তাহ করলে তারপরে ছেড়ে দিচ্ছে। দ্যাটস নট হাউ ইউ ডেভেলপ এ হ্যাবিট। আবার একটা ভালো কথা বলছেন যে পরীক্ষার আগে কিন্তু আমরা কি করি, উই সিট ডাউন অ্যান্ড স্টাডি, and we get used to it. Lifestyle is just the same way. আমি আমার পেশেন্টদেরকে বলি যে হ্যাঁ, it might take a couple of weeks. If we continue to do that, if we continue to eat healthy, then your mind is going to be into that, যে আমি এভাবে খাচ্ছি, আর আমি এভাবে আমার লাইফস্টাইল চলতে হবে, আমাকে এভাবে হাঁটাচলা করতে হবে। যদি না করেন, অফকোর্স আপনার কিছুই মানে কোনোভাবে সেটা সম্ভব হবে না। আপনার মাইন্ড আমাদের সাথে এত গেম খেলে যে it plays tricks on us sometimes. তো সেটা বন্ধ করার জন্য ইউ হ্যাভ টু বি মোর স্ট্রিক্ট টু ইয়োরসেলফ, যে হ্যাঁ আমি এটা করবো, এটা আমাকে করতে হবে, আমার নিজের হেলথের জন্য করতে হবে। আই ওয়ান্ট টু বি দেয়ার ফর মাই কিডস when the kids are grown. I don't want to die when, and I don't know আমার বাচ্চাদেরকে কে দেখবে, আমার বাবা মার কতদিন থাকবে। I want them to be alive for longer time so I can see them, I can enjoy the time with my family, friends. So of course আমরা চাইবো যে সবাই সুস্থ থাকুক, সবাই ভালো খাদ্যাভ্যাসে নিযুক্ত হোক, আর স্বাস্থ্যগত সমস্যা থেকে দূরে থাকুক। অফকোর্স I mean, of course, when you get patients, that's a good thing for us, but we want to treat we want to treat when you need treatment, but there are some prevention, and prevention is better than cure, and you don't have to go to all the way to be in that spectrum that আপনার শরীরটা এত খারাপ যে আপনার আর তখন কিছু করার থাকে না। So stop when you are seeing something is happening or in the verge, stop and start now. এটা সবার জন্য। সেটাই এখন যেটা মনে হয় আমার কাছে, যে হ্যাবিট তৈরি করা কিংবা হঠাৎ হঠাৎ এই যে ওভার ইটিং কিংবা এই ধরনের হ্যাবিট থেকে সরে আসে, এটা নর্মালি কিন্তু একটা মানুষের সাইকোলজির উপরে ডিপেন্ড করে। যে আমরা যখন ফর এক্সাম্পল আমরা যে মিষ্টি খাবার দাবার খাই, এটা ইট ডাজ নাথিং আদার দ্যান ট্রিগারিং দ্য ডোপামিন ইনসাইড আস। এক ধরনের আমাদেরকে শান্তি দিচ্ছে, এক ধরনের রিল্যাক্স ফিল করছে, যার জন্য আমরা কিন্তু বারবার মিষ্টির প্রতি একটা ক্রেভিংস আমাদের তৈরি হয়। এটা ছাড়া মিষ্টির আর কোনো কাজ নাই আমাদের বডির মধ্যে। তারপরে আবার আমাদের মনটা ভালো হয়, যে ডোপামিনের কথা যেটা বললেন আপনি, মনটা খুব ভালো হয় যে আমরা সুইট খাচ্ছি, আমাদের ব্রেনে সুইট রাশ যাচ্ছে, এন্ড দেন তারপর সেটা আবার একদম ডাম্প করে দেয়, যে উই আর সো ফ্রাস্ট্রেটেড এগেইন, ইমোশনাল ইটার হয়ে যায় আমরা। একদম। আর এই যে ডোপামিন ট্রিগার গুলোর প্রতি যদি আমাদের বডি একভাবে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের ফুড ক্রেভিংস গুলো থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসা বা এক ধরনের গোছালো খাদ্যাভ্যাসের মধ্যে নিজেদেরকে অভ্যস্ত করা, এই জিনিসটা আরো বেশি দিন দিন কঠিন হতে থাকে। আর আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয়, যে ট্রপিক্যাল কান্ট্রি গুলোতে যেভাবে যত ধরনের ফুড আসলে অ্যাভয়েডেবল, বাইরে কিন্তু আসলে এতটা না।
যে মিডল ইস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যদি আমরা এখানে এসে দেখি, তাহলে এখানে 10 ধরনের ফল, 15 ধরনের সবজি নাই, এত অপশন সেটাই নাই কেনাকাটা করার সেটাই জন্য, যেটা যেটা বাংলাদেশ, ইন্ডিয়া, ওইসব সাবকন্টিনেন্টাল কান্ট্রি গুলোতে এই জিনিসটা খুবই অ্যাভেলেবল। উই আর সো এমনকি লাকি। এখানে, হ্যাঁ হ্যাঁ, এমনকি এখানে অত ধরনের মাছও নাই। আমি যদি ফর এক্সাম্পল টার্কি মার্কেটের সিচুয়েশনটা বলি, তাহলে এখানে ভেজিটেবল বলতে হয়তো 5-7টা ভেজিটেবল আছে, যেমন বাঁধাকপি, ফুলকপি, তারপরে হুম। করলা, এই ধরনের কিছু কিছু ভেজিটেবল আছে। শাক নাই এখানে। এখানে লেটুস আর ধনিয়া পাতা ছাড়া তেমন কোনো শাকসবজি নাই। তারপরে হচ্ছে মাছের দিকে যদি যাই, তাহলে 4-5 ধরনের মাছের বেশি মাছ নেই, যেই মাছগুলো আমরা খাইলে আমাদের কাছে কোনোদিনই স্বাদ লাগবে না। বাংলাদেশের মানুষের সেটাই। কাছে এই মাছগুলো হচ্ছে পাঞ্চে টাইপের মাছ আর কি। তারপরে স্বাদ যদি নেই, এখানে আমি tasteless। ফল কিনতে চাই, এখানে বেরিজ ছাড়া তেমন কোনো ফল নাই। স্ট্রবেরি, ব্লুবেরি ঠিক আছে, এগুলো অনেক অনেক পরিমাণে পাওয়া যায়, কিউই পাওয়া যায় প্রচুর। কিন্তু আমরা যে আম, লিচু, তারপরে এই ধরনের ট্রপিক্যাল যে পেঁপে, তারপরে হচ্ছে এই ধরনের যে ফ্রুটস গুলো খেয়ে আমরা অভ্যস্ত এতদিন, সেই ফ্রুটস গুলোর এখানে নামগন্ধ নেই। তো আমার And কাছে they're যেটা so মনে হয় যে, healthy. হ্যাঁ হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের মানুষ এই অনেক ধরনের খাবার, অনেক ধরনের অপশন, অনেক ধরনের আইডিয়ার মধ্যে কিছুটা কনফিউজড হয়ে যায় আর কি, যে হ্যাঁ আমি আসলে কিভাবে ফুড ম্যানেজমেন্টটা করব। অথচ এত এত যদি ফ্রেশ ফুড বাইরে পাওয়া যেত, তাহলে আসলে বাইরের মানুষ তো এমনিতেই হেলদি, যেটা আমরা বাংলাদেশের কনসেপ্ট থেকে বলছি, বাংলাদেশের কনটেক্সটে কিন্তু বাইরের মানুষজন বেশি হেলদি লাইফ লিড করে, কারণ বাইরের মানুষজন হাঁটাহাঁটি করে, বাইরের মানুষজন হেলথ কনসিয়াস, ডায়েট কনসিয়াস। বাংলাদেশের মানুষের জন্য সুস্বাস্থ্যের অধিকারী হওয়া বাইরের মানুষের চেয়ে 4-5 গুণ বেশি সহজ। Absolutely. আমাদের ওয়েদার অনুযায়ী, আমাদের আমাদের খাবার দাবার, আমাদের শাকসবজি, আমাদের শস্য, আমাদের সবুজ, বা আমাদের মাছ, আমাদের মাংস এত ডিফারেন্ট বাইরের চেয়ে, যে বাংলাদেশের মানুষ যদি, যেসব যেসব পরিবার, বাংলাদেশের বুনিয়াদি কিছু পরিবার আছে যারা হয়তো এই কালচার থেকে বের হয়ে আসতে তাদের অনেক কষ্ট হয়, তারা যদি বাইরে 1 মাস থাকে, তাহলে বাংলাদেশে যে প্রতিদিন শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়বে আর কি। আমার কাছে যেটা মনে হয়, ইটস আ ট্রু এক্সপেরিয়েন্স। তো শারমিন ম্যামের কাছে একই প্রশ্ন নিয়ে আমি একটু যেতে চাই, যে আপনি বাইরে আছেন, আমি টার্কির বিষয়টা কিছুটা হয়তো বললাম, আপনি যদি মার্কেটিং হ্যাবিট বা আপনি আপনার ফ্যামিলির ফুড হ্যাবিটটাকে কিভাবে ম্যানেজ করেন, যদি ইন আ ডক্টরস পয়েন্ট অফ ভিউ আমাদেরকে একটু শেয়ার করতেন প্লিজ। সো আমার বাসাতে যেটা হয়, আমাদের বাসাতে একবেলা ভাতটা চলে। আমার দেখা যায় মোস্ট ইন্টারমিটেন্ট ফাস্টিং এ চলে যায়। আমার দুপুরের আমার ব্রাঞ্চ বা লাঞ্চ করি, আর রাতের বেলায় ডিনারটা হয়। আমার ছেলে মেয়ে তো দে হ্যাভ সাম লাইট ব্রেকফাস্ট, অ্যান্ড দেন স্কুলে হয়তো লাঞ্চ করে। They have school supplies their lunches, which is good. We pay for that, of course. They eat, and they আমার খাবার টেবিলে always vegetables, always শাক, and প্রোটিন হিসেবে দেখা যায় চিকেন অথবা মাছ বা মাংস থাকেই। তো আর ফ্রুটস এর কথা যেটা এখানটাতে একটা জিনিস ভালো, যেটা আমি বলবো, যে where we are right now, not সবখানে পাওয়া যায় না, ডিপেন্ড করে কোন জায়গাতে আছেন আপনি, 50টা স্টেটের মাঝে কোথায় আছেন, আর সেখানটাতে দেশি কোনো গ্রোসারি স্টোর আছে কিনা, কিংবা এশিয়ান কোনো গ্রোসারি আছে কিনা। এশিয়ান গ্রোসারি থাকলে পরে তখন আপনি দেশি কিছু শাকসবজি পাবেন, নর্মাল আমেরিকান গ্রোসারিতে আপনি সেগুলো কিছুই পাবেন না। তো ইট ডিপেন্ডস, যে আমি যখন বাজার করতে যাই আমার চিন্তা থাকে যে আমি কি শাক করবো না ভেজিটেবল করবো, নাকি দুটাই করব, because we eat a lot of vegetables in our household. That's the main thing. আর শপিং করতে গেলে আমাকে চিন্তা করতে হয় যে হ্যাঁ আমার বাচ্চাদের কিছু লাগবে নাকি, স্ন্যাক্স লাগবে নাকি। We don't buy any sodas in our household, very rare, very rare. Since my kids are small, we stopped buying any sodas. তারপর যখন হয়তো বাসাতে কিছু পার্টি হলো, অফকোর্স আমরা সবসময় সেটাই রিচ ফুডের সাথে আরো খারাপ হয়ে যায়, বাট উই ট্রাই আওয়ার বেস্ট যে কতটুকু হেলদি খাওয়া যাবে সেটাই চেষ্টা করি আমরা। আর এখানে অনেক ধরনের কুইজিন আছে আসলে, যেটা উইচ ওপেন মাই মাইন্ড। যেটা আমি বলি যে আমাদের গ্রিক ফুড যেটা, সেটা কিন্তু খুব ক্লিন ফুড, ভেজিটেবলস, লটস অফ ভেজিটেবলস। আর সেখানে তো তেল মশলা সেরকম ইউজও করা হয় না, বাট দে আর সো টেস্টি, অ্যান্ড দ্যাট ওপেন্স দ্য মাইন্ড টু দ্য পয়েন্ট দ্যাট ওকে হ্যাঁ আমি
এতটা ক্লিনও খেতে পারি। আবার দেখা যায় হ্যাঁ মেক্সিকান ফুড ডিফারেন্ট, সবার কিন্তু কালচার, যেটা আমি বললাম যে আমরা যেটা খাই সেটা আমরা ইন্ডিয়ানরা যেটা খাই সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচার। মেক্সিকানের কালচার আলাদা, ইটালিয়ানের কালচার আলাদা, আমেরিকান কালচার আলাদা। And sometimes when I ask my patients যে আপনি what do you eat for lunch? Sandwich, peanut butter sandwich. It's just very thin breads and just layer of peanut butter. That's their lunch, maybe with salad. আর যেটা আমরা ভাবতেই পারি না। আমার এখানটাতে একবার হ্যাঁ কেউ মানে সেটা ভাবতেই পারে না যে সেটা খেলে কিভাবে পেট ভরবে, অফকোর্স, বাট ইট ওয়ার্কস। আমি একবার আমার এখানে একটা বিয়েতে গেলাম, তো সেখানটাতে অনেক ধরনের সালাদ মিন্স টপিংস আর দেয়ার, কিউকাম্বার বলেন, টমেটো বলেন, লেটুস বলেন, তার সাথে এখানে তো আবার অনেক ধরনের ফ্রুটসও অ্যাড করা যায়, তো অনেক ধরনের টপিংস। তো আমি বসে বসে ভাবছি যদি এটা আমাদের দেশে হতো, কাউকে যদি আমাদের বাড়িতে ডেকে এনে সালাদ শুধু দিচ্ছি, হাউ দ্যাট উড বি। সো ইটস জাস্ট মাইন্ড বাগলিং যে হ্যাঁ আমাদের খাদ্যাভ্যাস কত চেঞ্জ হয়, এন্ড উই আর সো লাকি ইন দ্যাট সেন্স যে আমাদের এত খাবারের অপশন আছে। সেটাই মারিয়া ম্যামের কাছেও আমি যে প্রশ্নটা নিয়ে একটু যেতে চাই, যে ম্যাম আমাদেরকে মেনশন করেছেন আপনি কোভিড এর মধ্যে আয়ুর্বেদিক নিয়ে কিছু প্রফেশনাল এক্সপেরিয়েন্স নিয়েছেন। তো উইথ দ্যাট পয়েন্ট অফ ভিউ যদি আপনার ফ্যামিলির ফুড লাইফস্টাইলটা আমাদেরকে একটু বলতেন, বা মার্কেটিং প্ল্যানটা যদি বলতেন। আচ্ছা, আমার মনে হয় আপা তো অলরেডি প্রবাবলি শি ইজ এস্টাবলিশড অ্যাজ আ নিউট্রিশনিস্ট অর অ্যাজ আ স্পোকসপারসন এই ধরনের কথাগুলো বলার। আমার আজকে খুব পসিবিলিটি আছে এই লাইফ শেষ করে উঠে মার খাওয়ার ফ্যামিলির কারো। আচ্ছা, আমি যেটা বলবো আমার একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই। ব্যাক ইন 2010-11 ওই সময় আমাদের ইংল্যান্ড যাওয়া হয়েছিল একটা পারপাসে। তো তখন আমরা কিছু আমাদের দুইজন ব্রিটিশ ফ্রেন্ড আছেন, পিওর ব্রিটিশ ওনারা, কিন্তু খুবই ক্লোজ ফ্রেন্ড। ওনাদের বাসায় যাওয়ার কথা, এবং সেদিনই ফর দ্য ফার্স্ট টাইম আমরা ওনাদের বাসায় ভিজিট করছি। এত বেশি এক্সাইটেড আমরা যে ওনারা এর আগের 10 বছর ধরে আমাদের বাসায় বেড়াতে আসছেন, আজকে আমরা ওনাদের বাসায় বেড়াতে আসছি। আমরা এটা মানে বাংলাদেশে এই ধরনের কোনো ইনভিটেশন, মানে আপা যেটা বলছিলেন, মোটামুটি একটা গরু না হলেও অর্ধেকটা গরু তো আমরা শোয়াই ফেলি। হ্যাঁ, ওনারা আমাদেরকে যেটা করলেন, ওখানে একটা খুব মজার বড় একটা সুপার শপ আছে, ওইখানে আমাদের দুজনকে নিয়ে গেলেন, আমি আমার হাজবেন্ড গিয়েছিলাম, আমাদের দুজনকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে চুজ ইওর লাঞ্চ। তো আমরা ওই যে হালাল হারাম দেখে দেখে, তখন আমরা একদম প্রথম ইংল্যান্ডে গিয়েছিলাম, ইউরোপিয়ান কোনো জায়গায় প্রথম গিয়েছিলাম, তো আমরা উই হ্যাড ভেরি ফিউ নলেজ। আমরা যেটা হালাল হারাম খুঁজে টুজে খুব কনফিউজড অবস্থায় আমরা দুজনের জন্য দুটো স্যান্ডউইচ চুজ করলাম, একটা মনে হয় ইয়গার্ট একটা ড্রিঙ্ক চুজ করলাম, আর একটা মনে হয় মিষ্টি একটা বান টাইপের কিছু চুজ করলাম। ওগুলো ওনারা একসাথে নিলেন একটা বাস্কেটে, ওনারাই পে করলেন, ওনারা কিনলেন। আমরা ওনাদের বাসায় গেলাম, বাসার সামনে সিন্স দে হ্যাড দেয়ার প্রেগনেন্ট ডটার ইন ল ইনসাইড, ওনারা বললেন বাসায় আমরা আজকে বসতে পারবো না। জাস্ট ইমাজিন করো সিচুয়েশনটা। ওনাদের বাসার সামনে একটা ছোট্ট ইয়ার্ডের মতন জায়গা আছে, একটা পর্চের মতন জায়গা, ওইখানে আমাদেরকে দুজনকে দুটো চেয়ার দেয়া হলো, ওখানে একটা ছোট্ট গাছের গুড়ির উপরে আমরা আমাদের লাঞ্চগুলোকে সাজালাম, ওনারা কফি বানিয়ে ভেতর থেকে নিয়ে আসলেন, এন্ড উই হ্যাড আওয়ার লাঞ্চ ওভার দেয়ার। সেই দিনের পর থেকে আমার লাইফের অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি সেদিনের পর থেকে ভাবলাম, ইফ দিস ইজ লাইফ, তাহলে আমরা কি করছি বাংলাদেশে, হ্যাঁ, আমার বাসায় ঈদের কালকে ঈদ, সেজন্য আজকে আমার পুরা রাত কিচেনে থাকতে হবে। আমার বাসায় কালকে মেহমান আসবে, মিনিমাম 10টা আইটেম না হলে ভরবে না, টেবিল না ভরলে কেমন দেখা যায়। উই আর দ্যাট প্রেজুডিসড। এইটার এগেইনস্টে আমার আয়ুর্বেদের কাজটা করার এটাও একটা টার্গেট ছিল, যে আমার আসলে আই ওয়াজ নিডিং আ ভ্যালিডেশন, যে আমি যে লাইফস্টাইলটা অ্যাডাপ্ট করছি আস্তে আস্তে আমার সাথে, এটার একটা ভ্যালিডেশন আমার দরকার। আমি এবং মার্দিয়া আমার বোন, আপনারা অনেকেই চিনেন, ওকে নিয়ে আমরা যেটা শুরু করলাম যে না আমরাও এরকম করব। বিলিভ মি, এমন অনেকবার হয়েছে যে আমাদের বাসায় অনেক বেশি ইম্পর্টেন্ট গেস্ট এসছে, বাট উই কুক অনলি ওয়ান আইটেম, দ্যাটস ইট। একটা রাইস, একটা কারি এন্ড একটা হেলথি ড্রিঙ্ক, দ্যাটস ইট। এবং এরকমও হয়েছে কখনো কখনো কোনো গেস্ট আমাদের বাসায় আসার পরে আমরা চোখে চোখ মেলাতে পারছিলাম না,
বিকজ ইট ওয়াজ ভেরি এম্বারেসিং ফর দেম। আমরা আমাদের লজ্জা লাগছিল না, কিন্তু ওনাদের লজ্জা লাগছিল। একবার একটা বিয়ের কথাবার্তা হচ্ছিল আমার বাসায়, আমার রান্না বান্নার দায়িত্ব পড়েছিল, আমি যেহেতু একটু কম রান্না করেছি, and my dining table is unfortunately smaller than usual dining tables, আমার বাসা থেকে ফিরে যাওয়ার পর ওনারা অলমোস্ট ওই বিয়েটা ভেঙেই দিচ্ছিলেন যে আমরা নাকি উই আর মাইজার। তো এই ধরনের কনসেপ্ট গুলোর পেছনে স্ট্রাগল করার একটা অনেক লম্বা, আরো লম্বা একটা স্টোরি আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় এখানে, এটাও আমি যে আবার আমার আগের কনসেপ্টটাতে ফেরত যাব, এখানে আমার নিজের কিছু স্ট্র্যাটেজিক্যাল স্ট্যান্ড খুব স্ট্রংলি আমাকে এস্টাবলিশ করতে হবে। যে হ্যাঁ, আমি যদি, আপা যেটা বলছিলেন, যে আমি যদি এভাবে খাই, আমি এভাবেই খাবো। আমি ফিজি ড্রিঙ্ক আনছি না আমার বাসায়, তো রিলেটিভরা সবাই জানবেন যেটা আমি আনছি না, এটা আমি আনছি না। আমার মনে আছে 2010-11 সালের দিকে আমি যখন একবার ফেসবুকে দিয়েছিলাম দুষ্টুমি করে যে ভাই আমার বাসায় কেউ আসার সময় পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে এসেন, ডিম নিয়ে এসেন, আমি খুশি হবো, কিন্তু এই ফিজি ড্রিঙ্কটা আনেন না, বিকজ মাই ডটার ইজ শি ইজ ডেভেলপিং হার টেস্ট, এটা এনেন না আমার বাসায়। তো তখন মানুষ অনেক মাইন্ড করেছিল, মানুষ খুবই মন খারাপ করে, এটা কেমন ধরনের কথা, এরকম অসামাজিক হলে একদিন দেখেন আপনার বাসায় আর কেউ আসবে না। কিন্তু আসলে যেটা হয়েছে আলটিমেটলি এটা হয় নাই, আমার বাসায় কেউ আসা বন্ধ করে নাই, কারো বাসায় এটা হয় না। কারণ আমরা যেটা সবসময়, আমি যেটা সবসময় বিশ্বাস করি, আজকে যদি আমি এই বেড়াতে যাই ইউএসএ তে, আমি যদি শারমিন আপার বাসায় যাই, ডেফিনেটলি আমি ওনার বাসায় খেতে যাব না, আমি ওনার সাথে টাইম স্পেন্ড করতে যাব। এই যে দ্য কনসেপচুয়ালি, এক্স্যাক্টলি কনসেপচুয়ালি আমরা যত বেশি এই পজিটিভ জিনিসগুলোকে প্রমোট করব, তুমি একটু আগে যেটা বলছিলে ডোপামিনের কথা, সেরোটোনিনের কথা, আমরা এগুলো ভালো পজিটিভ চিন্তাগুলোকে মনের ভিতরে নিলে, পজিটিভ কাজ করলে যেটা স্যাটিসফ্যাকশন আসবে, সেটার আমি একটা ইন্টারনাল বেনিফিটও পাচ্ছি। আমার সেরোটোনিন আমাকে হ্যাপি রাখছে, আমার ডোপামিন আমাকে দ্য পাথওয়ে ইজ কিপিং মি বিজি অ্যান্ড এঙ্গেজড অ্যান্ড হ্যাপি, এবং এট দ্য সেম টাইম আমি কিছু পজিটিভ চেঞ্জ করছি। এটার জন্য আমাকে এখন খুঁজে বের করতে হবে যে ঠিক আছে, আমি যেহেতু এটা করবোই দিস ওয়ে অর দ্যাট, আমি তাহলে এটা, এই ট্রেডিশন গুলোকে এস্টাবলিশ করার জন্য আমি কি করতে পারি, তাই না? দ্যাট ইজ দ্য ওয়ে। ওইটার জন্য কিছু স্ট্র্যাটেজি বের করা। আমার মনে হয় যে এটা বলে ছেড়ে দেওয়া যে হ্যাঁ এটা আসলে সম্ভব না, বা হ্যাঁ আমরা মাঝে মধ্যে, বা আসলে সম্ভব না, দেখেছি কিছুদিন করে আর পারছি না, আমার মনে হয় দিস ইজ নাথিং বাট অ্যান ইগনোরেন্স, আর কিচ্ছু না। এটার জন্য চেষ্টা করা। আবার আমার মনে হয় যে তারা হয়তো পুরো ফ্যামিলির সাথে কনসাল্ট করছে না, বিকজ আমরা যেটা বলি, কারো বাবা মাকে বলি স্পেশালি, যে when you're changing your lifestyle it has to be everybody's, because আপনি একটা করছেন আরেকজন আরেকটা করছে, it becomes very hard যে আমি এটা রান্না করছি, সে সেটা খাচ্ছে, আরেকজন আরেকটা খাচ্ছে, it becomes very very hard. একদম একদম। আমি মাঝখানে একজন ডক্টরের কয়েকটা ভিডিও দেখেছি, সম্ভবত শারমিন ম্যাম জানবেন, অ্যান্ড্রু হুবারম্যান। উনি হচ্ছে বিভিন্ন বিষয়ে, ঘুমের বিষয়ে, তারপরে খাদ্যাভ্যাসের বিষয়ে, তারপরে এক্সারসাইজের বিষয়ে তার পার্সোনাল ইউটিউব চ্যানেলে কিছু পডকাস্ট শেয়ার করেন। একটু লম্বা হয়, 2-3 ঘন্টা লম্বা হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের লাইফে যদি স্পেসিফিক কোনো একটা হ্যাবিট চেঞ্জের ব্যাপারে মানুষ সিদ্ধান্ত নেয়, তাহলে ওই টপিকের ওপরে তার এই ধরনের কিছু মোটিভেশনাল ভিডিও দেখা উচিত, কিন্তু ফ্রম আ ডক্টর কিংবা ফ্রম আ ফিজিশিয়ান, ফ্রম আ নিউট্রিশনিস্ট। কারণ মোটিভেশনাল স্পিচ তো আসলে অনেক আছে ইন্টারনেটে, মোটিভেশন যেরকম এই হ্যাবিট চেঞ্জের ক্ষেত্রেও আছে, আবার এই ধরনের হাজার হাজার ভিডিও আছে যে একটা মানুষ ফ্রিজ ভরাচ্ছে, এ ধরনের প্রচুর কিন্তু ওই যে থাকে, অর্গানাইজেশনাল ভিডিও থাকে, যে আমি হচ্ছে 5 ধরনের ড্রিঙ্কের 25টা ক্যান, তারপরে 5 ধরনের মাছ মাংস, তারপরে এই সবজি, ওই ফল, এগুলো সবকিছু নিয়ে এসে আমার ফ্রিজটাকে একদম স্টাফ করে এই ফ্রিজের পুরো একটা ওভারঅল অর্গানাইজেশনাল ভিডিও আমি পোস্ট করলাম। এটা যেটা হয় যে মানুষকে কিন্তু ওই ধরনের যে হ্যাঁ আচ্ছা, আমি যদি এই খাবারটা আমার ফ্রিজে এখন ইনক্লুড করতে চাই, তাহলে এখান থেকে অন্তত 5টা ক্লাসিফাইড খাবার আমার নিয়ে আসা উচিত, যাতে আমার ফ্রিজটা একটু একটু স্টাফড হয়, একটু ডিফারেন্ট হয়, একটু ভার্সেটাইল হয়, একটু কালারফুল হয়, একটু রিচ হয়। আমাদের লাইফটা এতটা বেশি জাজমেন্টের প্রতি ওপেন যে আমরা এই যে বাংলাদেশের মানুষ, যেটা মারিয়া ম্যাম বললেন, যে আমরা একটা টেবিল ভরাতে খুব পছন্দ করি, যে আমার বাসায় 5 জন গেস্ট আসবে, 5 জনের জন্য 5 প্লেট খাবার এনাফ, 5 প্লেট 7 প্লেট খাবার এনাফ, কিন্তু ওইখানে আসলে 20 প্লেটের খাবার তৈরি করার তো কোনো দরকার নাই। আমার মনে আছে, এটা আমি দেখি যখন আমি আমার ইন্ডিয়ান ফ্রেন্ডের বাসাতে যাই অথবা পাকিস্তানিদের মাঝে, they just make one item
when they're inviting people, it's just one item. Maybe biryani or just maybe meat. They will possibly have some rice on the side and roti. Nothing else. So how comes আমার কাছে যেটা মনে হয় আমরা কেন সেটা করতে পারি না, কেন আমাদের এত দেখনদারি করতে হয় যে টেবিল ভরে খাবার দিতে হবে না? দেখা যাবে যে মাসিনা আপা যেটা বললেন যে না দিলে পরে কঞ্জুস বলবে, অথবা বলবো যে আমরা আত্মীয়তা করতে চাচ্ছি না, অথবা আমরা আতিথ্য পরায়ণ নই। আসলে সেটা কি আমাদেরকে বলে যে অতিথি পরায়ণ? আমার মনে হয় না। আর বাঙালি মানুষ তো এমনিতে একটু বেশি আবেগপ্রবণ ইন ওয়ান সেন্স, বাট আবেগটা they don't utilize it to proper channel. মানুষজনকে খাওয়ানো আমাদের হচ্ছে যে আমাদের প্রোগ্রাম মানে হচ্ছে খাবার, পার্টি মানে হচ্ছে খাবার, তার মাঝে যে আমাদের কোয়ালিটি টাইম কাটানো, কি করছে মানুষটা, কি করছে তার সম্বন্ধে জানা, সেসব নিয়ে কিন্তু আমরা গল্প করি না, আমরা খাবারটা ফোকাস করি। তো সেটা that becomes a huge challenge, I guess. But I think we need to come out of that habit. আমি এখানে একটা কালচার আমি এখানে একটা কালচার দেখেছি যে যখন কোনো নতুন মানুষের সাথে আমার পরিচয় হচ্ছে, সে টার্কিশ হোক কিংবা অন্য কোনো কান্ট্রি, দেখা যায় যে একটা হয়তো আমাদের দাওয়াত থাকবে যেখানে তার বাসায় অথবা আমার বাসায় আমাদের ট্রেডিশনাল খাবারগুলো হয়তো আমরা তৈরি করব জাস্ট টু ইন্ট্রোডিউস আওয়ার কালচার টু দ্যাম। তারপরে যতগুলো সিটিং হবে, তারপরে যতগুলো মিটিং হবে, ইটস মোস্ট প্রবাবলি অল দ্য টাইম আউট অফ দ্য হাউস, এবং আমরা কোথাও একটা বসে জাস্ট একটা সাইড কফি নিয়ে, ইট ক্যান বি এক্সপ্রেসো অর অ্যান আমেরিকানো, এটা নিয়ে আমরা বসে 1 ঘন্টা কথা বলবো। ওই যে বাসায় এসে আমার ফ্রেন্ড আসবে বা আমার 3-4জন ফ্রেন্ড আসবে, ওদের জন্য আমার খাবার তৈরি করতে হবে, বা আমার অমুক ফ্রেন্ডের বাসায় যে আমি কি কি খাবার খেয়েছি, এই যে মাইন্ডসেটটা, এটা কেন জানি নাই এইখানে, যেটা বাংলাদেশে কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি একটা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য যাচ্ছেন, যাদের বাসায় হয়তো আপনি গত 1 বছরে একবারও যাননি, কিন্তু কি হচ্ছে যে 1 বছর পরে আমার বাসায় আসছে, আমাকে তো 5-10 ধরনের রান্না করতে হবে, আমাকে সারাদিন শেষ করে দিতে হবে রান্না করতে। কিন্তু ওই মানুষটা আসলে গত 1 বছরে কেমন ছিল, ওই মানুষের লাইফটা কেমন হয়েছে, তার লাইফে কি কি চেঞ্জ আছে, সে ভালো আছে না খারাপ আছে, এগুলো কোনো কিছু চিন্তা না করে 5-7 জন একসাথে যে একটা বড় বুফে রান্না করার তো কোনো দরকার নেই। এটা হইতে পারে যে হয়তো কয়েকটা ফ্রেন্ড একসাথে রান্না করে কোনো একটা পিকনিক করেন আপনারা, পটলাক বলে যেটাকে, 1-2বার হইতে পারে, যে আমি দুটো ডিশ করলাম একদম। কিন্তু ওই যে একজন মানুষের উপরে চাপাই দেওয়া যে হ্যাঁ আচ্ছা তোমার বাসায় আমরা দাওয়াত খেতে আসতেছি, তুমি রান্না করো, এই কালচারটা আমার কাছে মনে হয় যে ধীরে ধীরে এখান থেকে বের হয়ে আসা উচিত। কারণ সবারই এখন, স্পেশালি অনেক মেয়েরা বাংলাদেশে এখন ওয়ার্কিং লাইফটাকে এমব্রেস করছে, এবং এই জন্য তাদের জন্য এই ধরনের বড় ধরনের একটা গেস্ট গ্রুপকে এন্টারটেইন করা আরো বেশি কঠিন। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের দাওয়াতে আসলে হেলদি ফুড খাওয়া হয় না। আমরা আজকে মেইনলি যে বিষয়টা নিয়ে বসেছি, হেলদি লাইফস্টাইল, এই ধরনের দাওয়াতে বা এই ধরনের খাবার দাবার, এই ধরনের গ্যাদারিং এ ওই লাইফস্টাইলের আসলে কোনো সম্পর্ক নেই। যারা এই ধরনের পজিটিভ লাইফস্টাইল নিজেদের লাইফে একটা হ্যাবিট হিসেবে তৈরি করতে চায়, তাদের ফ্রেন্ড সার্কেলেও আমার মনে হয় যে একসাথে সিদ্ধান্ত নিয়ে এক ধরনের ইন্সপিরেশন হিসেবে কাজ করা সবার জন্য। সেটাই ফ্যামিলি, ফ্যামিলি যখন আমি নিজে চেষ্টা করছি চেঞ্জ করব, শুধু আমি চেঞ্জ করলে হবে না, সবাই মিলে ফ্রেন্ড সার্কেল, ইউ হ্যাভ টু হ্যাভ এ হেলদি ফ্রেন্ড সার্কেল, তারাও চাচ্ছে যে হেলদি খাবে, নয়তো দেখা যাবে they're going to be offended, you're going to be offended, the relationship will not work. সেটাই। আমাদের প্রোগ্রামের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা শেষ প্রশ্ন নিয়ে মারিয়া ম্যামের কাছে যেতে চাই যে আমরা আসলে বড়দের অ্যাডাল্ট ফুড লাইফস্টাইল নিয়ে অনেকগুলো কথা বললাম, বাচ্চাদেরকে নিয়েও মাঝে কিছু কথা এসেছে, কিন্তু বাচ্চাদের বিষয়টা আমরা যদি একটু হাইলাইটেড করি, যে একটা ইনফ্যান্ট গ্রুপ হোক কিংবা চাইল্ড গ্রুপ হোক, বাচ্চাদের লাইফস্টাইল, বাচ্চাদের ফুড হ্যাবিট গুলোকে আমরা আসলে কিভাবে ম্যানেজ করতে পারি, যদি এটা নিয়ে কিছু বলেন। জি নাসিবা, থ্যাংক ইউ। এটাও আসলে ওই যে আমার মনে হয় ঘুরে ফিরে ওই একটাই দিকেই যাচ্ছে, সেটা হচ্ছে যে আগে একটা পরিবারে বাচ্চাদেরকে কোনো কিছুতে কাস্টম করার আগে নিজেদের ডিটারমিন করা
যে আমাদের লাইফস্টাইলটা কি হবে। এটা একটা খুব জরুরি একটা জিনিস, খুবই জরুরি একটা জিনিস। আমরা যদি খুব বেশি পরিমাণে জাঙ্ক খেতে থাকি, কিন্তু বাচ্চাকে আমি একেবারে হ্যান্ডমেড সিরিয়াল দিচ্ছি, হ্যান্ডমেড ক্যারট কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, ও আসলে খুব ভালো একটা রোল মডেল হিসেবে আমাদেরকে কিন্তু দেখছে না ভেতরে ভেতরে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে বাচ্চাদেরকে আমরা যেই ফুড হ্যাবিটটাতে অভ্যস্ত করাতে চাই, যে লাইফস্টাইলটাতে অভ্যস্ত। আপা যেটা বললেন খুব জরুরি একটা কথা, যে আপার ফ্যামিলিতে মোরলেস সবাই এখন ফাস্টিং করছে, বাচ্চারাও কিন্তু এটা দেখছে। হ্যাঁ, যে আমার বাবা মা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দে আর নট ইটিং এনিথিং। এই যে ভালো কালচার গুলো ফ্যামিলিতে এস্টাবলিশ করা, এগুলো নিয়ে বেশি বেশি করে কথা বলা, এগুলো নিয়ে বাচ্চাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলোকে এন্টারটেইন করা, এই লাইফস্টাইলটা বাসায় অনেক বেশি দরকার। আমাদের বাচ্চাটা, আমার একটা মেয়ে, ও একটু বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, শি ইজ 12 নাও। তো আমাদের যেটা হয়েছে, আমরা ওকে এখন একটু একটু করে ফাস্টিং করাই, কারণ এখনকার ছেলে মেয়েরা যেটা দেখা যায়, ব্রেকফাস্ট করতে চায় না, দে ডোন্ট ফিল লাইক হ্যাভিং দেয়ার ব্রেকফাস্ট। আগে যেটা হতো, আমার একদম সারাটা দিন ফ্রাস্ট্রেশনে যেত যে আমার মেয়ের কি হবে, ও তো ব্রেকফাস্ট খাচ্ছে না। কিন্তু এখন আমি যেটা দেখছি, ও অল্প করে 8 আওয়ার্স, অল্প করে মাঝে মধ্যে 10 আওয়ার্সও হয়ে যায়, সে আমাদের সাথেই ফাস্টিং করতে চায়, এবং আমরা যেই প্যাটার্নে যে কয়টা মিল খাচ্ছি, ও আমাদের সাথেই খেতে চায়। অ্যাকর্ডিংলি আমরা ওকে ওর খাবারগুলো দিয়ে দিচ্ছি, সেও ইন্সপায়ার্ড হচ্ছে। সে আবার সবাইকে বলে, আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি, আমি এখন এইটা খাই ওইটা খাই। আমি সেদিন আমরা বিটরুট এবিসি জুস বলে একটা খুব হেলদি জুস, আমাদের তিনজনেরই খুব পছন্দ, সেটা খাই মাঝে মধ্যে। এন্ড যখন এটা খাই, ও লিটারেলি এখনো বিশ্বাস করে, শি ইজ 12, মাশাআল্লাহ, শি ইজ এ গ্রোন আপ নাও, কিন্তু সে এখনো বিশ্বাস করে যে ওইটা খাওয়ার সাথে সাথে তার হার চিকস গেট রোজি। সে একদম আয়নার সামনে গিয়ে দেখে আর একটা করে সিপ খায়, দেখে আর একটা করে সিপ খায়। এইভাবে আমার যেটা মনে হয়, ইমোশনালি অ্যান্ড কালচারালি যখন আমি আমার বাচ্চাকে হেলদি অপশন কোনটা এটার সাথে পরিচয় করাতে পারি, তাহলে আর ব্যাড অপশনটা এমন হবে না যে মাঝে মধ্যে খায়, সব সময় না। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আজকের প্রোগ্রামটা নুরিয়া দেখবে না ইনশাআল্লাহ। She is around, she's listening to me. আচ্ছা, যেটা আমি বলি সেটা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু যদি আমি জানি, ফর এক্সাম্পল, আল্লাহ মাফ করুক, কোনো একটা খাবারে আমি একটা জুস কিনে নিয়ে আসলাম বা একটা কেক কিনে নিয়ে আসলাম, এনে দেখলাম ওখানে there are 2 small cockroaches, ফর এক্সাম্পল, আমি কিন্তু ওইটার কাছে ধারেও আমার বাচ্চাকে যেতে দিব না। দিব? আমি কি বলবো যে ঠিক আছে একটুখানি খাও, কালকে ফেলে দেব? I will never say that. তাহলে আমি যখন জানছি যে একটা খাবার খেলেই আমার বাচ্চা শরীরে সুগার, ইনসুলিন স্পাইক করবে, ও হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, আমি কেন কিছুদিন ওটা ওকে অ্যালাউ করছি, আবার কিছুদিন করছি না? এটাতে তো কিন্তু ওর হ্যাবিটটা হচ্ছে না ঠিক মতো, কংক্রিট কোনো হ্যাবিট হচ্ছে না। আমি কেন এটার অল্টারনেটিভ খুঁজে দিচ্ছি না? এইভাবে আমার মনে হয় আমরা আসলে, যে আপা যেটা বলেছেন, যে ফ্যামিলির সবার সাথে এগুলো নিয়ে ওপেনলি কথা বলা, যে আমরা কেন এটা হতে চাচ্ছি, এটার জন্য লাভ কার কার হবে, এটার জন্য ক্ষতি কার কার হবে, এবং কেন আমাদের এই লাইফস্টাইলটা মেনটেন করলে আমরা সবাই মিলে কিভাবে এনজয় করতে পারবো। এটা একটা খুব ভালো একটা ইন্সপিরেশন। আমি আমার আয়ুর্বেদের কাজটার সময় প্রায় 1 বছর ধরে আমি ওই ডিপ্লোমার ক্লাসগুলো করেছি, এক্সাম দিয়েছি। তখন একটা কথা আমার মেয়ে খুব পছন্দ করতো, ওখানে আমাদেরকে প্রত্যেকদিন সকালবেলা যখন আমরা ক্লাসে বসতাম, আমাদেরকে জিজ্ঞেস করতো যে হু ইজ দ্য বিগেস্ট ডক্টর অফ ইয়োর বডি। প্রথম দিন আমাদেরকে এই অ্যান্সারটা শিখিয়ে দিয়েছিল, কিন্তু ওনারা যেটা চাইতেন, আমাদের মেন্টররা, যে আমরা প্রতিদিন এটা মুখ দিয়ে বলি, সো দ্যাট উই রিমেম্বার ইট ফর দ্য রেস্ট অফ আওয়ার লাইফ। এটা বলা হতো যে আমার শরীরের সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে আমার শরীরের হিলিং পাওয়ার, যেটাকে বাংলায় প্রাণ শক্তি বলে। প্রাণ শক্তি ওনারা এক্সাম্পল দিয়ে এভাবে বুঝিয়েছেন যে আমার যখন হাত ভেঙে যাচ্ছে, আমার হাতে জাস্ট একটা স্লিং লাগিয়ে দিচ্ছে অ্যারাউন্ড মাই নেক, আমার ওখানে কিন্তু আরেকটা প্লাস্টার লাগিয়ে দিচ্ছে হাতের চারপাশে, ভেতরে কিন্তু কোনো মেডিসিন দেয়া হচ্ছে না, ভেতরে কিন্তু কোনো মলম, কোনো অয়েন্টমেন্ট, কোনো মেডিসিন দেয়া হচ্ছে না। আমি ব্যথাটা কমার জন্য পেইন কিলার খাচ্ছি, কিন্তু বডিটা যেটা করছে, আমি একটা ইজি পজিশনে আমার বডিকে অ্যালাউ করছি টু হিল ইট বাই ইটসেলফ। হ্যাঁ, আমার শরীরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তিটা দিয়ে দিয়েছেন, যেটাকে আয়ুর্বেদ তো ইন্ডিয়া বেসড একটা অর্গানাইজেশনের সাথে আমি কাজ করেছি, ওরা বারবার যেটাকে বলতো প্রাণ শক্তি, প্রাণ শক্তি, যে আমার শরীরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি আমাকে নিজেকে কিওর করার সিস্টেম ঢুকিয়ে দিয়েছেন, যেই কারণে এখন
ভালো রিসার্চ হচ্ছে, বড় বড় ইউনিভার্সিটির রিসার্চাররা রিসার্চ করছেন যে বড় বড় ডিজিজ, ক্যান্সার থার্ড স্টেজে চলে গিয়েছে, সেখান থেকেও রিভার্স ডিজিজ করতে পারছে মানুষ শুধু লাইফস্টাইল আর ফুড হ্যাবিট চেঞ্জ করে। এটা কিভাবে তাহলে হচ্ছে? কোনো মেডিকেশন ছাড়া, কোনো অপারেশন ছাড়া, কোনো রকমের থেরাপি, কেমোথেরাপি ছাড়া, রেডিওথেরাপি ছাড়া, অনলি বিকজ অফ তার দেয়ার চেঞ্জড লাইফস্টাইল। তাহলে এই যে এগুলোকে আমি যত বেশি বলবো, আমার যখনই একটু মাথা ব্যথা করছে, আমরা যেটা করি, আমার প্রিয়জনদেরকে যখনই আমি বলছি যে আমার তো খুব মাথা ব্যথা করছে, সাথে সাথে আমার একজন প্রিয়জন হয়তো ফোন করে বলবে এক্ষুনি তুমি একটা টাফনিল খেয়ে ফেলো। হ্যাঁ, সে আমাকে ভালোবাসে, এটা ঠিক, কিন্তু আমি আমার বডিটাকে ওর তার চাইতেও বেশি ভালোবাসি। আমি জানি মেবি দিস ইজ জাস্ট গুড শাওয়ার আই নিড রাইট এট দিস মোমেন্ট, মেবি দিস ইজ জাস্ট এ গুড অ্যামাউন্ট অফ স্লিপ রাইট এট দিস মোমেন্ট, যেটা আমার হলে আমার মাথা ব্যথাটা চলে যাবে। এইভাবে আমি যত বেশি ন্যাচারাল লাইফস্টাইলের দিকে ফেরত যাব এবং ফ্যামিলির সবাইকে সেটাতে ইনভলভ করব, আমার কাছে যেটা মনে হয় তত বেশি আমার জন্য ওই যে টুকিটাকি করে করে আমরা কম্প্রোমাইজ গুলো করে ফেলি, সেটা আমাদের জন্য ইজি হয়ে যাবে ওগুলো থেকে বের হয়ে আসা। সেটাই সেটাই। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। সো মাচ ম্যাম। শারমিন ম্যামের কাছে আমি যে লাস্ট প্রশ্নটা আজকে করতে চাই, যে আমরা এই প্রোগ্রামটা নিয়ে যখন মিটিং এ বসেছিলাম, তখন আসলে একটা বিষয় খুব বেশি হাইলাইটেড হয়েছিল যে আমরা যে পারিবারিক যে স্থিতিশীলতার কথা বলছি ফুড হ্যাবিটের সাথে, এই দুইটা বিষয়ের সাথে সবচাইতে রিলেটেবল যে জিনিসটা সেটা হচ্ছে মানুষের স্লিপ সাইকেল, যেটা আমাদের খাবারের উপরে, আমাদের ইনটেকের উপরে, আমাদের হ্যাবিটের উপরে ডিপেন্ড করে। ওই স্লিপ সাইকেলটা যদি আমাদেরকে একটু বলতেন যে অ্যাডাল্টদের জন্য এবং বাচ্চাদের জন্য স্লিপ সাইকেলটা আসলে কেমন হওয়া উচিত এবং আমাদের খাবার দাবার আসলে সাইকেলটা কিভাবে অ্যাফেক্ট করে, এটা দিয়ে আমরা প্রোগ্রামটা র্যাপ আপ করে ফেলি আজকে। শিওর, অফকোর্স, যেটা মাহসিন আপা বললেন যে আমরা যখন সুগার রাশ যাচ্ছে তখন হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছি। তো বাচ্চাদের হয় কি, যখন তারা সন্ধ্যাবেলায় সুইট কিছু খাচ্ছে অথবা সোডা খাচ্ছে, এখন তো আবার এনার্জি ড্রিঙ্কও আছে, তারা কিন্তু খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, দে ক্যানট স্লিপ। স্লিপের জন্য যেটা হয় যে আমাদের সবাই একটা সার্টেন অ্যামাউন্টের স্লিপের দরকার হয়, মোস্টলি 7 to 8 hours for an adults, আর বাচ্চাদের তো ইট ডিপেন্ডস অন দেয়ার এজ অ্যাকচুয়ালি। মোস্ট অফ দ্য টাইমস যারা একদমই ইনফ্যান্ট, তাদের তো মোস্ট অফ দ্য ডে ঘুমাতে ঘুমাতে কাটে। Then as they're growing older, 8 hours, 10 hours, 12 hours, it just depends on those ages. But mostly বাচ্চাদের জন্য 8 to 10 hours is very, very important. আমাদের নর্মাল মানুষদের জন্য 7 to 8 hours. অনেকে আবার, it's not that অনেকে আবার যে খুব কম ঘুমায়, সে কম ঘুমায় কাজ করতে পারে না, সেটা না, সেটা few people, but most people we get exhausted. আমাদের কোনো কিছুতে মনোযোগ থাকে না, কোনো কিছুতে আমরা মহসিন আপা যেটা বললেন যে মাইগ্রেনের পেন উঠতে পারে, কিংবা অনেক কিছু হতে পারে, উই ক্যান বি ডাউন। মানুষজন যদি ঠিকমতো 3 দিন না ঘুমায়, দে গেট সো ফ্রাস্ট্রেটেড অ্যান্ড সো ইরিটেটেড যে আমি ঘুম হচ্ছে না। তো ঘুমের জন্য যেটা দরকার হয়, স্লিপ হাইজিন, ভেরি বেসিক স্টাফ, ভেরি ভেরি বেসিক স্টাফ, যে আপনি একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাবেন, সেটা বাচ্চাদের জন্য, অ্যাডাল্টের জন্য সেম ওয়ে। আপনি ঠিক করে নিলেন যে এই সময়টাতে আমাকে ঘুমাতে হবে, এই সময়টাতে আমি ঘুমালে পরে আমার 7 to 8 hours হবে, বিকজ উই আর অল বিজি, রাইট? আমাদের কাজ আছে, আমাদের লাইফ আছে, আমাদের পড়াশোনা আছে, তার মাঝে আমাকে এভাবে চিন্তা করতে হবে যে আমাকে এই সময়টুকু ঘুমাতে হবে। দিস ইজ হোয়াট আই নিড ফর মাই রেস্ট, মাই বডি টু হিল অ্যান্ড টু ফিল ফ্রেশ। তো সেইভাবে সময়টা ঠিক করে সেই একই সময় আপনি ঘুমাতে চান। বাচ্চাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বাচ্চাদের আপনি যদি ডিস্টার্ব করেন তাদের লাইফস্টাইলটা, তাদের হ্যাবিট গুলো, দে বিকাম ভেরি ক্র্যাঙ্কি। তো দেখা যেত যে আমার বাচ্চারা বাই 8 o'clock তাদের দে আর ইন দ্য বেড অ্যান্ড দে আর স্লিপিং। আমরা যদি কোথাও কোনো পার্টিতেও যাচ্ছি, উই নো দ্যাট উই হ্যাভ টু কাম ব্যাক বিফোর দ্যাট, সো মাই কিডস আর স্লিপিং অ্যাট দ্যাট টাইম। Nobody is allowed in our household after that time because the noise of course তাদের তুলে ফেলবে। তো স্লিপ হ্যাবিটের আরেকটা পার্ট হচ্ছে যে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, সেই রুমে কোনো টিভি থাকতে পারবে না, সেই রুমে কোনো ফোন নিয়ে আপনি বসে থাকতে পারবেন না, আলো থাকবে না, শব্দ থাকবে না। আপনি বেড টাইম স্টোরি পড়ে শোনাতে পারেন বাচ্চাদের জন্য, যে হ্যাঁ, they love that, and it also increases the bond between the parents and the kids, so whoever is a caregiver is তো তারপরে যদি স্পেশালি অ্যাডাল্টের যদি ঘুম না হয়, উই টেল দেম যে আপনি উঠে যান তখন, আর শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই যে আমার ঘুম আসছে না। So you get up and do something else and then come back when you're ready to sleep. আর
in general, cha, coffee, though, of course, a lot of people don't even understand that how it affects them, their sleep cycle. Cha, coffee, soda, or any energy drinks. Is no tea, coffee, or sodas after 12 p.m. তার মানে হচ্ছে যে আমরা অনেকে সন্ধ্যাবেলায় কফি খাচ্ছি, সন্ধ্যাবেলায় কফি খাচ্ছি বা চা খাচ্ছি, তারপর জেগে থাকতেছি রাত 1টা 12টা 1টা 2টা পর্যন্ত। That's wrong. তো ওই জিনিসটা আমাকে I see a lot of people who comes like আমার ঘুম হচ্ছে না, just to tell me about your sleep cycle, how are you doing this? ও আমি রাত 11টাতে ঘুমাতে যাচ্ছি, আমি টিভি দেখি। তুমি টিভি দেখো? You cannot do that. তুমি ফোনে থাকো, you cannot do that. So you have to stop those things. And অনেকে বলে যে আমি বই পড়ছি। বই পড়া অনেকের জন্য, অনেকেই বলে যে তাদের জন্য it calms them, it makes them sleepy. But if it is an exciting book, it's going to keep you up. আপনি জানেন, আমি জানি যে আমরা একটা ভালো একটা নভেল পড়তেছি, আমাদের মাইন্ড সেখানটাতে আটকে আছে। সারা রাত বই পড়তে আমাদের কোনো তখন আর চিন্তা ভাবনা করি না যে আমরা জেগে থাকছি। তো ওই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। অনেকে দেখা যায় যে স্পেশালি বাচ্চাদের আপনি যদি সন্ধ্যাবেলাতে গোসল করায়, রাতে খাবারটা খাওয়াই দিচ্ছেন, they feel very tired, they're exhausted by that time. And after ইভিনিং এর আগে যত খেলাধুলা করবে সব ইভিনিং এর আগে, তারপরে নো স্টিমুলাস। সেটার জন্য বাসাতে আমার কোনো গেস্ট আসবে না, সেটার জন্য আমার বাসাতে I'm not gonna say that is always feasible for everybody in Bangladesh. কোনো টিভি চলবে না, কোনো কিছু চলবে না, let them sleep. আর বাচ্চারা ঘুমালে পরে দেখা যায় যে হ্যাঁ, you're having some time to yourself, you can spend some good time, quality time with your spouse too. So ওই বন্ডটাও কিন্তু ভালো হয়। একদম। The sleep hygiene is such an important thing, and I think that most people said, yeah, I do those things, I have to try not to do that. I'm like, yes, try that and come back and let me know how it goes. So they do. And exercise of course. আমাদের কালচারে তো এটা আসলে অনেকটা নরমাল একটা বিষয় যে সবাই অফিস টাইম শেষ করে এসে everyone sit with a cup of coffee and they watch something together. তো এখন এসে যে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ, ঘুমের 5-6 ঘন্টা আগে চা কফির মতো যে ডোপামিন স্টিমুলেটর গুলো আছে বা যেগুলো আমাদেরকে হাইপার অ্যাক্টিভ করে, এই ধরনের কোনো কিছু না খাওয়া, ঘুমের অন্ততপক্ষে 2-3 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন অফ করে দেওয়া, ঘুমের 1-2 ঘন্টা আগে বাসার সবগুলো লাইটকে ডিম করে দেওয়া, তারপরে হচ্ছে ঘুমের যে জায়গাটা সেইটাকে একটা স্পেসিফিক টেম্পারেচার মেনটেন করা যাতে মানুষের ভালো ঘুম ধরে, এই সব কিছু হচ্ছে ওই 8 ঘন্টার ঘুমের জন্য। কারণ ওই 8 ঘন্টার ঘুমটা হচ্ছে শুধুমাত্র সারা জীবন না, স্পেশালি ওই 24 আওয়ার্স এর যে বাকি 16 আওয়ার্স আছে, এটা আমাদেরকে কমপ্লিটলি ইউটিলাইজ করতে হেল্প করে। অনেকেই বলে যে হ্যাঁ, আমার তো 4 ঘন্টা ঘুম হলেই হয়ে যায়, আমার তো 5 ঘন্টা ঘুম হইলে আই ফিল অ্যাক্টিভ, I can just have a cup of coffee and I can go the whole day. কিন্তু এইটা লং টার্মে আসলে মানুষকে যেভাবে টায়ার্ড করে ফেলে আফটার 50s আফটার 60s, যা তাদের মানে ডাক্তারের কাছে না গেলে হচ্ছে না, মেডিসিন একবার অফ করে দিলে অনেকটা বডি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। যেরকম আমাদের একজন দর্শক হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করেছেন যে চায়ের জন্য ঘুমের ক্ষতি হয় কিনা। কফির মতো একইভাবে চাটাও আমাদেরকে হাইপার অ্যাক্টিভ থাকতে হেল্প করে, এবং চা কফির ব্যাপারে আমরা যেটা বলি যে হ্যাঁ, ঘুম নষ্ট করছে, চাটাও একইভাবে তাই করে। যাদের চা খাওয়ার অভ্যাস আছে তাদেরকে চা জায়গায় রাখে, যাদের কফি খাওয়ার অভ্যাস আছে তাদেরকে কফি জায়গায় রাখে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় কমপ্লিট আমাদের দর্শকদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমাদের খাদ্যাভ্যাসের সাথে সাথে আমাদের ঘুমের অভ্যাসটাকেও একটা সুন্দর প্ল্যানের মধ্যে নিয়ে আসা উচিত। আজকের প্রোগ্রামের শেষ যে একটা ইতি টানার কথা আমি মাসিনা ম্যামকে বলবো যে আমরা এই সবকিছুর সাথে আমাদের পারিবারিক স্থিতিশীলতার যে বিষয়টাকে কানেক্ট করেছি, এটাকে যদি একটু কানেক্ট করে আমাদের প্রোগ্রামটা আপনি একটু শেষ করতে পারেন। একটা এমন একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলছি, আসলে এটার ইতি টানা সম্ভব না। মনে হচ্ছে প্রত্যেকটা টপিক নিয়ে আবার টেনে টেনে কথা বলি এরকম লাগছে। আর বিশেষ করে এটা হয়তো শারমিন আপা বুঝতে পারবেন এই জিনিসটা, আমরা যখন এই জিনিসগুলো এই হেলথি লাইফস্টাইল গুলো যতটুকু সম্ভব হয় নিজেদের লাইফস্টাইলে প্র্যাকটিস করাটা আসলে কঠিন। ইন দ্য মিডল অফ, যখন আমার চারপাশে অনেকেই করছে না, ভেরি ফিউ করছে, এটা অনেক কঠিন। আর তখন যখন এটা নিয়ে কথা হয় তখন আসলে ভালো লাগে, বলতে ভালো লাগে, মানুষকে ইন্সপায়ার করতে বা নিজের নলেজ গুলোকে, নিজের এক্সপেরিমেন্টস গুলোকে আবার ফার্দার একটু রিকল করতে ভালো লাগে।
তো সেজন্য আমার কাছে মনে হচ্ছিল যে আজকের আলোচনাটা শেষ না হোক, তারপরেও আমরা যদি শেষ করার কথা চিন্তা করি, একটা মজার একটা কনসেপ্ট, একটা গল্প বলে আমি আমাদের আজকের টপিকটা শেষ করতে চাই। আমি যখন ফাস্টিং নিয়ে, ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে জানা শুরু করলাম, অবভিয়াসলি সেটা আমার ওই আয়ুর্বেদের পড়াশোনার সময় আমি কিছুটুকু জেনেছি এবং পরবর্তীতে আরো অনেক বেশি ইন্সপায়ার হয়েছি, জেনেছি। তখন আমার এত ভালো লাগলো যে ফাস্টিং ইজ নট অনলি না খেয়ে থাকা, এটা এত হোলিস্টিক একটা লাইফস্টাইল, আমরা জানি, আমরা যদি এটার একদম দা মোস্ট প্রিমিটিভ কনসেপ্ট নিয়ে যদি কথা বলি, তাহলে দেখব প্রত্যেকটা ধর্মে এই ব্যাপারটাকে প্রচন্ড পরিমাণ একটা স্যাক্রেড একটা জায়গায় মর্যাদা দেয়া হয়েছে। পিথাগোরাসকে আমরা চিনি সবাই, না, দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিশিয়ান। উনি নাকি ওনার স্টুডেন্টদেরকে বলতেন যে তোমরা যখন আমার কাছে অঙ্ক করতে আসবে, ম্যাথ শিখতে আসবে, তোমরা ফাস্টিং করে আসবে। আগে মিনিমাম 12 ঘন্টা ধরে কিচ্ছু খাবে না, আমার ক্লাসে এসেও খাবার কথা কল্পনাও করবে না, ফাস্টিং এ আসবে। বিকজ তুমি যখনই খেয়ে আসছো তখনই তুমি ভরা পেটে আইদার ইউ উইল ফিল লেথার্জিক, অথবা ঘুমিয়ে পড়বে, অথবা আমাকে ডিস্টার্ব করবে। এবং যারা ওনার মতন পাগলা ধরনের ম্যাথমেটিশিয়ান হতে চেয়েছিল, তারা সত্যি 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা ফাস্টিং এ থেকে ওনার ক্লাসে যেত। এবং উনি সেটা ওনার সবচেয়ে বড় কন্ডিশন ছিল, ম্যাথ জানা না জানা ওনার জন্য কন্ডিশন ছিল না। হ্যাঁ, এইরকম আমরা যদি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবাসেন আমরা সবাই জানি। তিনি তাকে তার বন্ধু বলেছেন, অথচ তাকে দিয়ে ইসলামের প্রথম যুদ্ধটা, এবং এত বেশি চ্যালেঞ্জিং একটা যুদ্ধ, যেখানে মাত্র 313 জন মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিয়েছেন, এর অলমোস্ট ডাবলের চেয়েও বেশি কাফিরদের সামনে, মুশরিকদের সামনে। সেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত পছন্দ করেছেন যে প্রত্যেকটা মুসলমান তখন রোজা অবস্থায় থাকবে। রোজার মাসে এই যুদ্ধটা হয়েছিল। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চেয়েছেন আমাদেরকে। প্রত্যেকটা এক্সাম্পল থেকে যদি আমি ক্রিটিক্যালি চিন্তা করি যে আমার জন্য এখান থেকে লেসন কি, তাহলে আমরা দেখব যে এই যে ফাস্টিং এর অবস্থায় আমার যে মাইন্ডফুলনেস হচ্ছে, আমি যে মন দিয়ে চিন্তা করতে পারছি। আমরা ছোটবেলায় কি দেখতাম, আমরা রোজার মাসে আমাদের মাদেরকে, চাচিদেরকে, দাদি নানিদেরকে দেখতাম, সিন্স সকালবেলা রান্না বান্নার কোনো কাজ নাই, ওনারা বসে বসে সেলাই করছেন, ডালগুলো বাঁধছেন, বসে বসে চাল বাঁধছেন, ঘরের সমস্ত অনেকদিন করা হয় না এই ধরনের কাজগুলো খুঁজে খুঁজে করছেন। ওয়াই? বিকজ তাদের মনটা তখন কাম ডাউন করছে, কুল ডাউন করছে, এন্ড দে আর ডুইং সাম কাম জবস। এবং কেউ কেউ কোরআন পড়ছেন, লম্বা সময় ধরে কোরআন পড়ছেন। এই যে ফাস্টিং এর যে এই মর্যাদাটা, এইটা আমরা যত বেশি জানবো তত বেশি যেটা হবে, আমরা এটাকে লাইফস্টাইলে তত তাড়াতাড়ি ইনকর্পোরেট করবো, একটা হ্যাবিটে পরিণত করতে পারবো। ইট উইল নট বি জাস্ট আ ফ্যাশন যে হ্যাঁ আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি আমার ওজন কমানোর জন্য, আমার 10 কেজি ওজন কমেছে, আমি এখন আবার আই ব্যাক টু দ্য প্রিভিয়াস লাইফস্টাইল। এটা হবে না। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেকটা মানুষের মেন্টাল স্ট্রেংথ কিসে আসে, ফিজিক্যাল স্ট্রেংথ কিসে আসে, মোটিভেশন কিসে আসে আমরা জানি, তাই না? আমার হয়তো একরকম ভাবে মোটিভেশন আসে, নাসিবা তোমার হয়তো আরেক রকম ভাবে মোটিভেশন আসবে, শারমিন আপার হয়তো আরেক রকম ভাবে মোটিভেশন আসবে। আমরা সেগুলোকে নিয়ে যদি চিন্তা করি, আমরা যদি সেগুলোকে, যেমন আমার একটা আমি এটাকে আগে বলতাম বদভ্যাস, কিন্তু এখন আমি এটাকে একটা পজিটিভ জিনিস বলি, সেটা হচ্ছে আমার কোনো একজন পার্টনার ছাড়া আমার কিছু হয় না। আমি যদি ডিসাইড করি যে আমি চুল কাটতে যাবো, আমি যদি ডিসাইড করি কালকে আমি মুখে একটা প্যাক লাগাবো, কিচ্ছু না, ফ্রিজে আমার দই পাতা আছে, নিজের ঘরে পাতা দই, এটার সাথে একটু বেসন মাখিয়ে আমি মুখে লাগাচ্ছি, কিন্তু আমার আরেকটা মুখ লাগে সেটাতে, আমার এক মুখে দিয়ে আমার শান্তি হয় না। হ্যাঁ, আমি হয়তো একটা কিছু ইয়োগার্ট দিয়ে একটা জুস বানাচ্ছি, আমার আরেকটা গ্লাস ওইটা নিতে হবে। মাঝে মধ্যে এমন হয়, আমার উপরতলায় আমার ভাগ্নিরা থাকে, আমার নিসেসরা থাকে 2টা, আমি ওদেরকে ফোন করে ঘুমের থেকে তুলে নিয়ে আসি যে একটু আয় আমার সাথে, আমরা 3জনে মিলে একটু মাথায় তেল লাগাবো, আয়, মানে এরকম লাগে। তো আমি এতদিন চিন্তা করতাম যে মেবি এটা আমার একটা বদভ্যাস, which is stopping me from developing my good habits, কিন্তু আমি এখন চিন্তা করছি, ওকে ফাইন, লেটস ডু ইট টুগেদার। Why don't I collect some team members and start doing it together? এই জন্য আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি এইভাবে নিজেরা নিজেদের ইয়েগুলো ধরতে পারি, আমাদের
স্ট্রেংথ গুলো ধরতে পারি, সেইভাবে এটাকে পারিবারিক ভাবে আমরা বেশি বেশি করে, আমরা যেমন কি হয়, আমরা যখন ঈদের সময়, আমরা যখন ঈদের শপিং করি, বারবার বারবার ড্রেস গুলো বের করি, তাই না? হয়তো 15 দিন আগে আমি ঈদের ড্রেসটা কিনে ফেলেছি, কিন্তু আমার মা যখন আমার বাসায় সরি বেড়াতে আসছেন, আমি একবার ড্রেসটা বের করে দেখাচ্ছি, আবার পাশের বাসার ভাবি আসছেন, তাকে একবার বের করে দেখাচ্ছি, কলিগ আসছেন, তাকে আরেকবার বের করে দেখাচ্ছি, বিকজ উই ফিল গুড অ্যাবাউট ইট, তাই না? ঠিক এরকম ভাবে পজিটিভ লাইফস্টাইলের ব্যাপারে আমরা যত বেশি নিজেকে মোটিভেট করতে পারবো, আমরা কিচেনের ওয়ালে লিখে রাখতে পারি সুন্দর করে যে এখানে আমরা হেলথি খাবার খাই, আমি ফ্রিজে ম্যাগনেট দিয়ে সুন্দর একটা কোচ লিখে রাখতে পারি যেটাতে আমি আমাকে ইন্সপায়ার করব, আমি আমার জার্নালে লিখে রাখতে পারি আমি কিভাবে কিভাবে করি, আমি আমার ফোনে রিমাইন্ডার সেট করতে পারি, এন্ড দেয়ার আর সো মেনি ওয়েজ টু টু সিক সাপোর্ট ফর আ পজিটিভ লাইফস্টাইল, তাই না? তো এই জন্য আমার মনে হয় এই হ্যাবিট গুলোতে আমরা নিজেদেরকে, নিজেদের বাচ্চাদেরকে এই জিনিসগুলো করাতে পারি। আর পারিবারিক প্রশান্তির বিষয়টা আসলে অনেক বেশি ফুড হ্যাবিটের সাথে, আপা যেটা শুরুতে একটা খুবই জরুরি কথা বলেছেন যে আমরা যা খাই সেটাই আসলে একসময় আমরা হয়ে যাই, সেটাই আসলে আমরা একসময় হয়ে যাই। বাচ্চাগুলোকে আমি আমি একটা স্কুলে কাজ করছি, শত শত বাচ্চা আমার কাছে আসে অ্যাডমিশনের জন্য বিভিন্ন ইস্যুস নিয়ে। বিশ্বাস করো নাসিবা, 80% বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি, বা আমি তার সাথে কিছুক্ষণ কথা বলি, কিছুক্ষণ তাকে দেখেই আমি বলতে পারি আইদার সেই বাচ্চাটা কালকে রাত্রে 2টা-2:30টার সময় ঘুমিয়েছে, অথবা সেই বাচ্চাটা সারাদিন ফোন নিয়ে থাকছে, অথবা হি হ্যাজ সাম মেজর ইস্যুস ইন হিজ ফুড হ্যাবিট, হি অর শি। এবং আসলেও তাই হয়, জিজ্ঞেস করলেই এটাই বের হয়ে আসে। তো এই জন্য আসলে আমার কাছে মনে হয় এগুলো নিয়ে কাজ করা আমাদের জন্য শুধু যে ফ্যান্সি একটা লাইফস্টাইল ব্যাপারটা সেটা না, এগুলো নিয়ে কাজ করা আমার আপা যেটা বলছেন যে আমরা যেটা বলেছিলেন আপা যে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য সুস্থভাবে বাঁচতে চাই, আমরা বেশি দিন বাঁচতে চাই, আমরা ফিট হয়ে বাঁচতে চাই, আমার নিজের জন্যই এটা বেশি দরকার। হ্যাঁ, একটা পরিবারে যখন আননেসেসারি, আমি যেটা সবসময় সবাইকে বলি যে মোটিভেট করি, আমি নিজেকেও নিজে মোটিভেট করি, আমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি না, মাঝে মধ্যে তো একটু যেতে হয়, কে সেট করে দিয়েছে আমাকে এই নিয়মটা? কেউ না, কেউ না। বিলিভ মি, আমি একটা খুব অড এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি পার্সোনালি আজকে যারা আমাদেরকে শুনছেন যদি কারোর সাথে মিলে যায়, ডোন্ট থিঙ্ক আমি এটা আপনাকে নিয়ে বলছি, দিস ইজ জাস্ট এ র্যান্ডম এক্সাম্পল। আমি বাংলাদেশে এখন আপা একটা খুব জরুরি একটা ইনফরমেশন হচ্ছে, আমরা 2জন 3জন 4জন মানুষ নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে কিচ্ছু না, সিম্পলি 1-2টা আইটেম যদি আমি খাই, মিনিমাম 2,000 to 3,000 টাকা আমার নষ্ট হচ্ছে। আমি নষ্ট বলবো বিকজ দ্যাট ইজ জাঙ্ক, ফাইন, ঠিক আছে, আমি ধরে নিলাম আপনার মনে হচ্ছে সেটা আপনার জন্য জরুরি, কিন্তু অন দা আদার হ্যান্ড এরকম অনেক কেস আমি আমার নিজের চোখে দেখেছি, সেই অ্যামাউন্টের হাফ অ্যামাউন্ট খরচ করে হয়তো আমার একটা অ্যাডিশনাল, আমার একটা হেল্পিং হ্যান্ড যদি আমি রাখতে পারতাম আমার ঘরে, মাসের শেষে আমার জানালাগুলো একটু বেটার ক্লিন থাকতো, আমার উইন্ডো ব্যালকনিতে একটু বেটার ক্লিন থাকতো, আমার কাবার্ড গুলাতে আমি একটু বেটার অর্গানাইজার কিনে একটু সুন্দর করে সাজালে আমি একটু বেশি ওন করতাম আমার বাসা, আমার বাচ্চাকে আমি একটু ভালো 2টা গল্পের বই কিনে দিলে আমার বাচ্চা একটু বেটার পজিটিভ টাইম কাটাতে পারতো। সেটা যখন কোয়েশ্চেন আসছে তখন আমি বলছি আই ডোন্ট হ্যাভ মানি। আমি সেটা এটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে এখন লাইফস্টাইল is so busy and অনেক সময় কাজের লোক পাওয়া যায় না, so vacuum cleaner is so important to clean the house. It saves time, washing machine, and save those money for those. You can utilize that, and it's a permanent stuff. It is, isn't it? তো এই জন্য এই জিনিসগুলোতে আসলে আমার যেটা মনে হয় প্রায়োরিটি গুলো সেট করা এখানে ইম্পর্টেন্ট। লিটারেলি কেউ যদি এই জিনিসটাকে প্রমাণ করতে চায়, আপনারা একটু নোট ডাউন করেন, ইউ টেক ওয়ান অফ ইউর ডায়েরিজ, ওয়ান অফ ইউর জার্নালস এন্ড রাইট ডাউন how much money you are spending for ordering food online and going to restaurants and eating together at a restaurant, এটাতে আপনি কতখানি স্পেন্ড করছেন, এবং সেটা দিয়ে আপনি যেই ভালো লাইফস্টাইল হ্যাবিটের সাথে কম্প্রোমাইজ করছেন only by saying this that আমার পয়সা নাই, সেটা কতবার করা যেত। আমি সরি, আমি খুব একেবারে বেসিক একটা জায়গায় চলে গিয়েছি, কিন্তু দিস ইজ ট্রু। আমার মেয়েদের লাইফস্টাইল নিয়ে আরো কিছু কাজ করা হয়, কিছু কোর্স করি আমি বাংলাদেশে, কিছু কাজ করি, গত 3-4 বছর ধরে করছি। এই জিনিসগুলো নিয়ে ভয়ঙ্কর ভাবে আমি সাফার করি, এবং আমাকে এই ধরনের বিষয়ও বলা হয় যে আপা আপনি তো আসলে ইউ আর ভেরি রিচ, ইউ হ্যাভ 2 helping hands at home. Fine, I am rich, I am spending money for them, but remember
আমি 6 মাসেও একদিন রেস্টুরেন্টে যাচ্ছি না, and I'm saving my money from that account and I'm spending here because আমি চাই দিনের শেষে আমাকে সবাই বলবে ভাড়া বাসায় থাকো কেন, তোমার বাসাটা এত সুন্দর করে সাজাতে হবে, এত এত কিছু গুছিয়ে তোমার এত পরিষ্কার রাখতে হবে কেন, দিস ইজ টু মাচ, দিস ইজ অ্যাবনর্মাল, আমাকে সবাই এটা বলে। কিন্তু দিনের শেষে যে আমি একটা ডিপ্রেসিং মন নিয়ে খুব অশান্তি লাগছে, কিছুই ভালো লাগছে না, এক্ষুনি ওয়ালেটটা ধরো এন্ড গ্র্যাব ইউর ওয়ালেট এন্ড গো টু এ রেস্টুরেন্ট। আই ডাউট যে আমি যখন ওখান থেকে আবার সেই ডিপ্রেসিং বাসাটাতে ফেরত আসছি, আমার রেস্টুরেন্টের সেই সাডেন স্পাইক, আমার কত স্পাইক অফ মাই ফিলিং গুড কতক্ষণ থাকছে, ডোপামিন কতক্ষণ থাকছে, ডোপামিনের ফ্লো কোথায় যাচ্ছে। কিন্তু দিনের শেষে আমার আসলে যেটাতে আমার নিজের উপকার হবে, আমার লাইফস্টাইলের উপকার হবে, আমার 2টা বাজে ফুড হ্যাবিট থেকে বের হয়ে এসে আমি একটা গুড লাইফস্টাইলে অভ্যস্ত হতে পারবো, সেখানে আমি স্পেন্ড করছি না, আর আমি বলছি আমার পয়সা নেই। আমার মনে হয় time has come to think about it very very about your priorities. Exactly. বাংলাদেশে এখন সব পাওয়া যায়, বাংলাদেশের মানুষ এত বেশি মোটিভেশন দেয়া হয়, এত বেশি নিউট্রিশনিস্টরা এখন অনলাইনে কথা বলেন, কাজ করেন, কত সুন্দর সুন্দর লেকচার আছে, কত সুন্দর সুন্দর মোটিভেশন আছে, ইনফরমেশন আছে, সেগুলো আমরা শুনছি, শুনে সেটা সুইচ অফ করে বলছি না রে ভাই আমাদের দেশে এটা সম্ভব না। খুব বেশি মাত্রায় সম্ভব যদি আমি চাই। দ্য ম্যাটার ইজ আমি আসলে চাচ্ছি না। আমি ইন্ডিয়া হয়ে আরেক দেশ হয়ে অ্যামাজন থেকে জিনিস পারচেজ করে নিয়ে আসছি, আর বাংলাদেশে অনলাইনে এক জায়গায় ভালো চিনি পাওয়া যাচ্ছে, ভালো চাল পাওয়া যাচ্ছে, ভালো মাল্টিগ্রেন আটা পাওয়া যাচ্ছে, সেটা আমি কিনছি না, বলছি না এগুলো সম্ভব না, এগুলো লাইফস্টাইল চেঞ্জ করা সম্ভব না। চেঞ্জ ইজ নট দ্যাট ইজি। হ্যাঁ, চেঞ্জটাকে আসলে আমাকে পুরোপুরি ভাবে চেঞ্জটাকে নিজের ভেতরে কনজিউম করতে হবে। আই হ্যাভ টু থিঙ্ক, আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু রিড মোর অ্যাবাউট দিস লাইফস্টাইল, এন্ড দেন আই হ্যাভ টু জাম্প আপ ফ্রম মাই কি বলবো এটা কাউচ। Exactly. প্রিপারেশনটা নিতে হয় যে আমি রেডি কিনা। You have to be ready for it. You have to think about it. You have to be ready, and you have to work on it. There is no other way. Very much. Exactly. তো এটাই আমি আমাকে সহ সবাইকে রিকোয়েস্ট করতে চাই যে আমরা সবাই এই এই মুভমেন্টটাতে নেমে যাওয়ার পরে আসলে আমরা খুঁজে পাবো যে আমাদের উই হ্যাভ গট সো মেনি ফ্রেন্ডস এন্ড কমরেডস অ্যারাউন্ড আস, উই আর নট অ্যালোন। এটা একটা মজার জার্নি টুয়ার্ডস গুড লাইফ, হেলথি লাইফ, বেটার লাইফ, এন্ড ইনশাআল্লাহ আমরা পারবো। ইনশাআল্লাহ আমরা পারবো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা আজকে শারমিন ম্যামকে প্রথম পেয়েছি একাডেমি 21 এর প্রোগ্রামে। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের জন্য সময় করেছেন আপনি। একাডেমি 21 এর দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতেন তাহলে আমরা প্রোগ্রামটা সেইভাবে শেষ করি। জি না, আমার খুবই ভালো লেগেছে when I went to your website, when মার্দি আপা আমাকে বললেন, and I was like, I never do these things, I never talk to publicly like this. But I went to your website and then saw that this is like public awareness, and I totally appreciate that because our people needs to learn so much, the basic stuff. Sometimes I find the basic stuff they don't even know anything. I mean, they have knowledge about something, but the very basic stuff আমাদের এত poor knowledge, অথবা আমরা সেটাকে ইগনোর করে যাচ্ছি। সো সেই অ্যাওয়ারনেস, সেটা লাইফস্টাইল বলেন, সেটা সোশ্যাল লাইফের কথা বলেন, কিংবা খাবারের কথা বলেন, কিংবা এনিথিং, আমার কাছে মনে হয় যে আমরা যখন বাইরে যাই, you guys know that আমরা যখন বাইরে যাই তখন আমরা কি দেখি, আমার কাছে সবসময় যেটা খারাপ লাগতো যে when we're in the plane, nobody knows the etiquette, right? এটা কিন্তু বেসিক একটা জিনিস যেটা আমরা শিখতে পারি। সো আমার কাছে পাবলিক অ্যাওয়ারনেসটা খুবই খুবই ইম্পর্টেন্ট মনে হয়। অ্যান্ড ইটস অ্যামেজিং, বাংলাদেশের মানুষ আমি যেখানে যেখানে গিয়েছে, আই স দেম অ্যান্ড দে আর সো হসপিটেবল। It's just that we need to be more, we need to own ourselves a little bit more, যে আমাদের এই জিনিসটা করতে হবে, আমাদের এইভাবে থাকতে হবে। We are a brand now, this is our, whenever somebody is hearing, where are you from? You're from Bangladesh, so you're representing Bangladesh. And you want to represent Bangladesh in a better way, not that okay, আমার মনে আছে আমি একবার নেপালে গেলাম, তখন আমাকে, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছিল শুনতে, যে বাঙালি মানুষ তো শর্ট হয়, তাদের চুলে তেল 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 ভরা থাকে, সেটা আমি সেদিন আবার আরেকটা পডকাস্টে দেখলাম, পাকিস্তানিরা আমাদেরকে সেভাবেই ভাবতো। তো I don't know where it came from, but it is there. I'm not saying it's wrong. There is nothing wrong. Everybody has their culture.
but we can represent ourselves. We can present ourselves a little bit better that yes, we have moved from here to here, right? আমাদের বাংলাদেশের তো বয়স খুব বেশি না, but we are so old people. Our culture is so ancient. So we need to really get ourselves upgraded. And I think this is a great program that you guys are doing by spreading all the awareness. Thank you very much, ma'am. You're welcome. Thanks for having me again. You're welcome. আসলে আজকের প্রোগ্রামটা আমার কাছে মনে হয় যে এটার কয়েকটা পর্ব হওয়া খুবই স্বাভাবিক, কারণ অনেকগুলো বিষয় আছে আসলে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল নিয়ে কথা বলতে হলে অনেকগুলো বিষয় চলে আসে। যেমন আজকে আমাদের প্রোগ্রামটা প্রায় 1.5 ঘন্টা। তো আমরা ইনশাল্লাহ এই ধরনের আরো অনেক প্রোগ্রাম নিয়ে আসবো এবং শারমিন ম্যামকে আমাদের আরো অনেক প্রোগ্রাম পাবো এই আশা রেখে আমাদের দর্শকদের প্রতি সালাম জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। যেটা একটা খুব খুশির বিষয়, সেটা হচ্ছে আমাদের মনোসংলাপের আজকে 60তম পর্ব শেষ হলো। We have completed 60 episodes of this program. It is a great achievement for Academic 21. আমরা অনেক হ্যাপি এবং আমার কাছে মনে হয় যে 60টি প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের দর্শকদের মনে কিছু জায়গা করে নিতে পেরেছি। আমাদের প্রোগ্রামটা আজকে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে এই বিষয়টা আরো পৌঁছে যায়, এবং আমাদের প্রোগ্রামগুলোতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।